ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকে আমাদের একটু নতুন নতুন টপিক বলতে কি সমাবেশ করতে হবে। বিন্যাস তো আমরা করছি, কিন্তু তাও বিন্যাস আর সমাবেশ আসলে ইন্টার রিলেটেড। এটার মধ্যে প্রচুর মিল আছে। আমার ধারণাগত ভাবে অনেক মিল আছে আর কি। তো বিন্যাস যদিও আমরা শেষ করছি, কিন্তু এখনো আমাকে বিন্যাসে থাকতে হবে। দেখেন কি আজকে যে কম্বিনেশনটা বুঝবো, ওটা বিন্যাস দিয়ে বোঝার চেষ্টা করবো যে ওটা আসলে কি। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমত এটা বুঝতে হবে যে বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্য কি। আমরা একটা উদাহরণ, একটা ইয়া কি বলে, একটা ম্যাথের মাধ্যমে জিনিসটা বুঝে ফেলবো যে যেটা মধ্যে পার্থক্য। কম্বিনেশন মানে হলো আমাদের সমাবেশ। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করব? তাহলে আমরা এইভাবে একটা সিচুয়েশন চিন্তা করি। তোমার কাছে ধরে নাও যে এ বি সি ডি চারজন আছে। ঠিক আছে, চারজন লোক এ বি সি ডি। তারা কি চাচ্ছে যে তারা একটা ধরে নাও যে একটা কমিটি গঠন করবে। ধরে নাও করলো। তো মানে তারা যখন একটা দল গঠন করবে, সেই দলে আমাদেরকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ভাইস প্রেসিডেন্টের একটা সিট আছে, আর সেক্রেটারির একটা সিট আছে। মানে তিনটা পদ আছে। ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, তিনটা পদ। তো এখন বিন্যাসে কি হইতো যে তোমাকে আমি প্রশ্ন করবো যে এই তিনটা পদে বা তিনটা জায়গায় এই চারজনকে কত ভাবে তুমি বসাতে পারবে। উত্তরটা কি হবে একটু বলো তো। তিনটা পদে চারজনকে কত ভাবে বসাইতে হবে? তাহলে কি হবে? এবিসিডি চারজন লোক আছে, তাদেরকে আমাকে প্রেসিডেন্টের, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সিট দিতে হবে। তিনটা পদ, 4p3। বাকিরা কি একমত 4p3 হবে? চারজন থেকে তিনজন, তিনটা পদে আমাকে বাছাই করতে হবে, তাই না? তাহলে 4p3 হবে কিনা? এই যে দেখো তিনটা পদ আছে। প্রথম পদে আমি চারজনকে বসাইতে পারি, তারপর পদে তিনজনকে, তারপর পদে দুইজন। এটাকে তো আমরা 4p3 নামে করছিলাম, মনে নাই? বাকিরা একটু রেসপন্স করো আমাকে, তোমাদের রেসপন্স লাগবে। ঠিক আছে তো নাকি? ঠিক আছে, ওকে। তাহলে এই 4p3 মানে হলো দেখো 24টা হয়। তার মানে 24টা উপায় থাকবে যেখানে তুমি এদেরকে সাজাইতে পারবা। এই এবিসিডি কে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সিট দিতে পারবা। এভাবে করতে পারবে। তো সেটা আমরা কিভাবে করলাম? আমাদের আইডিয়াটা ছিল এইভাবে, তাই না? যে এই তিনটা পদ আছে, তাই না? তিনটা ফাঁকা স্থান আছে। তো আমি প্রথম যে প্রেসিডেন্ট তাকে যে কাউকে বানাতে পারি, চারজন থেকে চারজনের যে কাউকে আমি প্রেসিডেন্ট বানাতে পারবো ধরে নাও। তাহলে এতগুলো অপশন থাকতেছে। এটা প্রেসিডেন্ট, এটা ভাইস প্রেসিডেন্ট, এটা সেক্রেটারি। তারপরে তো আমার কাছে একজন চলে গেল, এখন আমার কাছে অপশন আছে কয়জন? তিনজনের। সেক্রেটারিকে বসানোর জন্য আমার কাছে এখন অপশন আছে 3। কিন্তু আমি কি করতাম, এগুলো সব গুণ করে দিই। এইটা আইডিয়া দিয়ে আমরা কি করছি, বিন্যাসটা বের করছি যে কতগুলো উপায় হতে পারে। তো এখন আমাদের আজকে যে আইডিয়াটা আমরা ইউজ করব, সেটা একটু আলাদা, সেটা একটু ডিফারেন্ট। আমরা এইভাবে করব না। আমরা একটু অন্যভাবে চিন্তা করবো। কিভাবে? যে ধরুন এবিসিডি আছে। তো প্রথমে আমরা এইটা বের করব। ধরুন তোমাকেই বললো যে চারজনকে তুমি তিনটা পদে কত ভাবে বসাতে পারবা। তো তুমি আগে কি করবা এবার? তুমি আগে যেটা করবা, যে তুমি চিন্তা করবা যে আচ্ছা, যে এই তিনটা তো পদ তাহলে এই চারজন থেকে আমি তিনজন তিনজন করে প্রথমে আগে বাছাই করবো। ঠিক আছে, যে চারজন থেকে আমাকে যেহেতু তিনটা পদ, আমাকে তিনজন করে নিয়ে আসতো যে এ আসো, এ এ আসো, বি আসো, সি আসো, তারপর এ আসো, সি আসো, ডি আসো, এভাবে আর কি। মানে প্রথমে আমি সিলেক্ট করবো। ঠিক আছে, যে এরা তিনজন, ওরা তিনজন, ওরা তিনজন, কত রকম বিষয় আমরা করতে পারি। তারপর কি করব? তারপর আমি এই যে এদেরকে সাফল করবো আর কি। ঠিক আছে, মানে যেটা করতে যাচ্ছি কি, ধরুন না তোমাকে এবিসিডি চারজন আসলো, বললো যে আমাকে তিনটা পদ ভাগ করে দেন। তো তুমি কি করবা? প্রথমে আগে তিনজন করে বাছাই করবা। তো প্রথমে বাছাই করা যায়। তো তুমি ধরলা প্রথমে এ কে নিলা, তারপর বি কে নিলা, তারপর সি কে নিলা। এটা একটা বাছাই হতে পারে। এ কে নিলে, বি কে নিলে, সি কে নিলে। ঠিক আছে। আরেকটা বাছাই কি হতে পারে? যে এ কে নিছো, বি কে নিছো, তারপর ডি কে নিছো। এখন দেখো তুমি বাছাই করতেছো। তুমি এ বি সি নো বা সি এ বি নো, একই জিনিস না?
তুমি তো বাছাই করতেছো যে কোন তিনজন। কারণ তিনজন নেওয়ার পর ওরা কিভাবে আছে ওটা তো আমার ম্যাটার করতেছে না। আমরা জাস্ট তিনজনকে নিলাম যে এবিসি নিছি, তো এবিসি নিতে পারে। তারপর কি কোন তিনজনকে নিতে পারো, এবিডি কে নিতে পারো। আর আর কিভাবে নিতে পারো, এবিসি কে নিছো, এবিডি কে নিছো, তারপর কি নিতে পারে, বিসিডি কে নিছো, তাই না? আর কি হতে পারে, তো তুমি সিডি এ কে নিচ্ছ। দেখো, এটা আমরা করতে পারি। প্রথমে তুমি এইটা এটা ছাড়া তো আর তুমি তিনজন বাছাই করতে পারবে না। এবিসি নিতে পারবা, তারপর এবিডি কে নিলা, তারপর বিসিডি কে নিলা, তারপর সিডি এ কে নিলা। মানে প্রথমে এ বি সি, তারপর এ বি ডি, তারপর বি সি ডি, তারপর সি ডি এ। শেষ। আর তো তুমি তিনজনকে নিতে পারবে না আলাদা আলাদা ভাবে। চারটা গ্রুপে হতো, তো নিল। নিয়ে এবার তুমি ওই তিনটা পদে বা ওই তিনটা সিটে যেটাই ধরো, এদেরকে এবার সাফাল করবে, মানে সাজাবা আর কি। বুঝতে পারছো? তাহলে এই এবিসি কে কয় ভাবে তুমি এখন সাজাইতে পারো। এই এবিসি এখন তো তোমাকে বলছি কতগুলো উপায়, তো তুমি আগে তো তিনজন তিনজন করে নিলা। এখন তুমি সাজাবা যে আচ্ছা এখানে এবিসি আছে, এদেরকে আমি এখন অনেক ভাবে তো সাজাইতে পারি। মানে অনেক ভাবে সাজাইতে বলতে কি, যে আমি এ কে প্রেসিডেন্ট বানাইলাম, বি কে ভাইস প্রেসিডেন্ট, সি কে সেক্রেটারি, অথবা উল্টাটা করলাম, সি কে সেক্রেটারি, সি কে প্রেসিডেন্ট, বি কে ভাইস প্রেসিডেন্ট, এভাবে আমি অনেকগুলো করতে পারি, তাই না? তো এখন এইগুলোর মধ্যে তুমি জাস্ট কি করবা, সাজাবো। আগে তুমি বাছাই করে নিলে তারপর তুমি শুরু। এখন কত ভাবে সাজানো যাইতে পারে, আমরা একটু ম্যানুয়ালি করার চেষ্টা করি। আমরা একটু ম্যানুয়ালি করি। এই ছোট এবিসি তিনটা আছে, তো আমরা এটা এমনি এমনি মানে মুখে মুখে করতে পারবো। ধরেন নাও, প্রথমে কিভাবে করলো, যে এটা প্রেসিডেন্ট, এটা ভাইস প্রেসিডেন্ট, আর এটা সেক্রেটারি সিট, ধরে নাও এইভাবে আছে। তাহলে আমরা প্রথমে এবিসি এইভাবে মানে অ্যালোকেট করতে পারি। তারপর কিভাবে করতে পারি, এ সি ডি, এটা হইতে পারে। তারপর কিভাবে করতে পারি, বি বি এবিসি দিয়ে করলাম, এবার বি সি এ, তারপর বি এ সি, তারপর সি কে আগে রাখো, সি এ বি, তারপর সি বি এ। এই তো আমি তো ভাবে তো সাজাতে পারবো। মানে এই এবিসিডি এইভাবে তো তুমি সাজাতে পারবে তিনটা পদ। তারপর এদিকে আসো, তাহলে এ ডি বি হলো, ধরুন এ ডি বি করলেন। এই তিনজন যদি তুমি নাও তাহলে কিভাবে সাজাতে পারবে, এ ডি বি, তারপর কি হতে পারে, বি ডি এ, তারপর বি এ ডি। আচ্ছা, এবার এ কে নিছি, প্রথমে নিছি বি কে, তারপর প্রথমে এ কে নিলাম, তো তারপর শুরুতে বি কে নিলাম, এবং শুরুতে তাহলে কাকে নাও, ডি কে। তাহলে বি এ আর ডি এ, এই এরকম হতে পারে। তারপর বিসিডি, তারপর কি হতে হবে, বিডিসি। তারপর সি কে আগে নাও, সি কে আগে নিলে সিবিডি, সিডিবি। তারপর ধরে নাও তুমি ডি কে আগে নিছো, বিসিডি, ডিবিসি হলো। এরপরে এই তিনজনকে তুমি নিছো, এই তিনজনের মধ্যে এখন তুমি সাজাবা। তাহলে এটাকে কিভাবে করা যায়, সি এ ডি, তারপর একে আগে যদি রাখি, এ সি এ, তারপরে ধরো এ, আচ্ছা একটু ভুল হলো, এ সি ডি, তারপর এ ডি সি, তারপর ডি কে আগে রাখলে ডিএসসি, ডি সি। ঠিক আছে, তাহলে সবগুলো আমি সাজাইতে পারলাম। তাহলে এইগুলাই তো আমি সাজাইতে পারবো, আর তো উপায় নেই। তিনজন তিনজন করে নিয়ে ওদেরকে আমি সাজাইলাম, তাহলে আমার টোটাল উপায় এতগুলো হতে হবে। তাহলে দেখো কতগুলো আছে এখানে, 24টাই আছে, তাই না? 24টা আছে না? এক দুই তিন চার, এক দুই তিন চার, চারশো 24, 24। এতগুলা কম্বিনেশন, সরি এতগুলো পারমিটেশন হতে পারে, বা এতগুলা উপায় হতে পারে, যেভাবে তুমি ওই তিনজন থেকে ওই চারজন থেকে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বাছাই করতে পারো। তাহলে আমাদেরকে এবারকার আইডিয়াটা একটু ডিফারেন্ট ছিল কেন? এর আগে তো আমরা অপশন দেখতাম যে একজনকে বসানোর পর আর কতগুলো আছে, ওটা আলাদা একটা অ্যাপ্রোচ ছিল। এবারের অ্যাপ্রোচটা আমাদের ডিফারেন্ট। আমরা এবার কি করলাম, প্রথমে বাছাই করলাম, তারপর ওদেরকে সাজাইলাম, তাই না? প্রথমে বাছাই করলাম, তারপর ওদেরকে সাজাইলাম, রেজাল্ট কিন্তু একই পাইছে। তাহলে এটাও একটা ওয়ে হতে পারে এই বিন্যাস করার, তাই না? তাহলে আমরা আসলে যেটা করছি, প্রথমে বাছাই করছি, তারপর কি করছি, সাজাইছি। প্রথমে বাছাই করছি, তারপর সাজাইছি। তিনজন তিনজন করে বাছাই করলাম, যতজন বলছে তারপর আমরা সাজালাম। তাহলে আমরা যদি এটা এখন এইভাবে লিখি, যে আমরা বিন্যাসটা আসলে কিভাবে পাইলাম, টোটাল বিন্যাস। প্রথমে আমরা কি করছি, বাছাই করছি, তিনজন তিনজন করে বাছাই করলাম, তারপর আমরা কি করলাম, এই তিনজন তিনজন এদেরকে প্রত্যেকে আমরা সাজাইলাম। ঠিক আছে, তাহলে সাজানো এইভাবে।
তাহলে এই দুইটা কাজ মিলে আমার এই বিন্যাসটা পাওয়া গেছে। আমরা আলটিমেটলি কিন্তু গুণ করছিলাম, দেখো 4/24, মানে এই যে মানে বিন্যাস ছিল 4টা আর সাজানো ছিল কয়টা, 6টা। এই 4/6 = 24 দিয়ে কিন্তু মোট বিন্যাসটা পাওয়া গেছে। তাহলে বাছাই ইন্টু যদি সাজানো, অর্থাৎ প্রথমে যদি আমি বাছাই করি তারপর যদি আমি সাজাই, তাহলে আমি বিন্যাসটা পাই যাচ্ছি। ঠিক আছে? তো এখন আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখি কিভাবে হচ্ছে। তো এই যে বিন্যাসটা, এটা আমরা কি করে আসছে, ওই যে 4p3 নামে পড়ে আসছে, তাই না? যে বিন্যাস মানে 4 জন থেকে 3 জন কতগুলো বিন্যাস হতে পারে, এটা হচ্ছে 4p3। আচ্ছা, আর এই বাছাইটাকে এখন আমরা কি নামে কিভাবে আমরা এক্সপ্রেস করবো? তোমাকে যদি বলে যে 4 জন থেকে বাছাই করতে হবে 3 জনকে, তাহলে তুমি ওইভাবে কিভাবে বলবো? 4c3 এভাবে বলবো। তোমাকে যদি বলে 4 জন থেকে 3 জন বাছাই করো, তুমি বলবো 4c3। সাজানোটাকে কিভাবে আমরা লিখবো? দেখো তোমার এখানে কয়জনকে সাজাইছো বলো? তোমাকে n সংখ্যক জিনিস দেওয়া আছে, তুমি ওদের নিজেদের মধ্যে তো সাজাইছো। তাহলে এটাকে আমরা কি নামে চিনি? যে n সংখ্যক জিনিসকে যদি নিজেদের মধ্যে সাজাইতে, এটা n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে ছিল কয়টা বলো তো? 3টা ছিল না? 3টা, এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 6। কারণ এবিসি কে তো সাজাইছো। তোমাকে যদি বলি এবিসি কে কত প্রকারে সাজানো যায়, তুমি কি বলবো? এবিসি কে আমি কত প্রকার সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি ছয়টা কিভাবে আসলো? ওই 3 ফ্যাক্টোরিয়াল থেকে। তাহলে সাজানোটা হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা কিন্তু আমাদের বিন্যাস আর সমাবেশের মধ্যে এই সম্পর্ক। এই যে বাছাইটা দেখতেছো, এটাই কিন্তু আমাদের সমাবেশ। বুঝতে পারছো? সমাবেশের সাথে তুমি যদি সাজানোটা গুণ করে দাও, তাহলে তুমি বিন্যাসকে পাই যাচ্ছ। ওকে, আর এই যে সূত্র, এখন আমরা যদি এটা জেনারেলাইজ করি, ধরো নাও তোমাকে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস সাজাইতে বলছে, মানে বিন্যাস করতে বলছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি npr। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ncr। আর এখানে কি হবে? ওই r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হবে। এখানে যেমন 3 ছিল, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হচ্ছে, এখানে এখন r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হচ্ছে। এই পর্যন্ত কি বুঝতে পারছো? স্বর্গ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এটা কথা একদমই মনে রাখবো যে বিন্যাস মানে হলো দুইটা স্টেপ হবে আসলে ওখানে। প্রথমে কি হবে? কোনো কিছু বিন্যাস করা মানে হলো যে আমরা যদি ভিতরে ভিতরে কাজ করি, তাহলে অ্যাপ্রোচটা প্রথমে আমরা বাছাই করব, তারপর কি করব? সাজাবো। প্রথমে বাছাই, তারপর সাজানো। বাস, প্রথমে বাছাই তারপর সাজানো। এটা মনে রাখবো, বিন্যাস হলো দুইটা স্টেপ। একটা প্রথমে বাছাই করা হয়, তারপর ইনটু সাজানো। আর এইটা জিনিস একটু বোঝাটা ইম্পর্টেন্ট, এই যে ফ্যাক্টোরিয়াল 3 যে গুণ হলো, এটা একটু বোঝার চেষ্টা করো। বা এটাকে আরেকটা আরেকটা ওয়ে তো তুমি চিন্তা করতে পারো। তুমি যদি চিন্তা করো, ধরে নাও এখান থেকে আমরা যদি লিখি, এখান থেকে আমি যদি এটা লিখি 4c3 মানে, কারণ আমাদের কিন্তু 4p3 এটার ভ্যালু আমরা বের করতে পারি, এটা কিন্তু একটা সূত্র ছিল। আমি এখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু এইবার 4c3 বা এনসি এগুলো নিয়ে কাজ করতে হবে, না? তাহলে এনসি এটা যদি আমি লিখতে যাই এখন, এটা আসতেছে দেখো 4p3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি খেয়াল করে দাও যে এই যে 4p3টা যেটা ছিল, এটা কি ছিল? তো বিন্যাস, তাই না? আর এটা কি? এটা আমি বললাম সাজানো। তাহলে তুমি দেখো যে এই তুমি বিন্যাসটা যদি তুমি সাজানো দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে তুমি ওই বাছাইটা পাই যাচ্ছ। মানে বাছাই কত হইতে পারে সেটা পাই যাচ্ছে, মানে বিন্যাসের ভিতরে কিন্তু বাছাই আছে, তাই না? তো বিন্যাসটা কেন বাড়ে যাচ্ছে? কারণ বিন্যাসের ভিতরে আমরা শুধুমাত্র বাছাই করি না, সেগুলোকে আবার সাজাই, যে কত উপায়ে আরো সাজানো যেতে পারে, কত কতগুলো অপশন আছে। আমি বিন্যাসকে যদি সাজানো দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি বাছাই কতগুলো করছি, কতগুলো সেগমেন্ট করছি, ওটা পাই যাবে। ওটাও কিন্তু বলা যায়। এগুলো একটু চিন্তা করতে পারো। তা এখন আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা, যেটা আমি অলরেডি লিখছি, তাই না? যে এনসি আর, এটা হচ্ছে এনপি আর ইন্টু আর ফ্যাক্টরি। এই সূত্রটা তুমি বুঝতে পারছো কিনা? এই সূত্রটা কিন্তু খুবই জরুরি আমাদের জন্য। এনসিআর ইজ ইকুয়াল টু এনপিআর ইন্টু, আচ্ছা আমি তো বোধহয় ভুল লিখলাম, সরি, একটু ভুল লিখছি। এখানে হবে পি আর ওখানে হবে আর। ঠিক আছে, এখানে হবে পি, এখানে হবে সি, এখানে সি, এখানে। ওকে, তাহলে বিন্যাস হচ্ছে দুইটা জিনিসের ইয়া কম্বিনেশন। সরি, দুইটা জিনিস, দুইটা স্টেপে জিনিসটা করি আমরা, বাসাই তারপর সাজাই। ঠিক আছে, আমরা এটা সামনে আরো দেখবো এটা কিভাবে হচ্ছে। ওকে,
তাহলে এখন আমাদেরকে এবার আমাদের সূত্রগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে, একটু সূত্রগুলো নিয়ে চিন্তা করতে হবে। তা আমরা একটু শুরু থেকে এবার আলোচনা করবো। 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি পড়ছিলাম? 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে শুরু করে 4 3 2 1 এভাবে যাবে। 5 4 3 2 1 এভাবে যাবে, তাই না? ফ্যাক্টোরিয়াল তো এটা ছিল। তো এনপিআর তোমাদের যদি খেয়াল আছে কিনা, এনপিআর মানে কি ছিল বলতো? এনপিআর কে তুমি যদি ভাঙো তাহলে এটা ছিল না, যে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা সূত্র পড়ছি কিনা আমরা, বলো? এনপিআর সমান এন এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা পড়ছিলাম আমরা, তাই না? যে এনপিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এইটাকে আমরা ধরুন আগে এটা নিয়ে একটু আলোচনা করি আমি। তোমরা তোমাকে বললো 5p3, এটা মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তারপর তোমাকে বললো 10p 10p3, এটা বলো। তাহলে তুমি বলবা যে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে? 10 - 3 ফ্যাক্টোরিয়াল। এখন ধরো না তোমাকে পরীক্ষার হলে ক্যালকুলেটর আমি দিইনি, ক্যালকুলেটর তোমাকে দেওয়া হয়নি, তোমাকে আমি 10p3 এর ভ্যালু বের করতে বলছি। তুমি কিভাবে বের করবে? তোমাকে তখন তো তোমাকে এইটা সূত্র ব্যবহার করে করতে হবে। এই যে এই সূত্রটা, তা আর তো কোনো অপশন নাই তোমার কাছে। এখন এটা দিয়ে যদি করি তাহলে ধরুন আমি 10p3 বের করবো। 10p3 যদি বের করি, আমরা এখানে একটা শর্টকাট দেখার চেষ্টা করতেছি আসলে, যে এখানে যে 10p3 মানে 10 থেকে 9 থেকে গুণ করতে করতে 7 এইসব করতে করতে একদম পুরো 1 পর্যন্ত যাবে। আর 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 থেকে শুরু করতে করতে 6 থেকে শুরু করতে করতে একদম পুরো 1 পর্যন্ত। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে আমরা একটা কাজ করতে পারি। আমি কি ভুল লিখলাম না? ঠিক আছে, 7 6 এটা। তাহলে এটা এটা আর এটা ভাগ দিয়ে দেওয়া যায়, তাহলে এটা শুধু আসতেছে 10 × 9। দেখো, শুধু 10 × 9 আসছে। আমি কি ঠিক? ও, একটা মিস্টেক করছি এখানে, 9 এর পরে তো একটা 8, এই হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে 7 এর এই পার্টটা আর উপরের এই পার্টটা আমি কাটাকাটি দিতে পারি, আমার এখানে মান পাচ্ছে 10 9 8, এটা আসছে, তাই না? এখন ধরে নাও 5p3, 5p3 না 10p, ধরে নাও 5 আমি বের করবো। 10p5 যদি বের করো তাহলে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে কি? 5 থেকে 5 ফ্যাক্টোরিয়াল বিয়োগ সব। দেখো 10 থেকে 10 - 5 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাও আর কি 10 থেকে 9 থেকে শুরু করে পুরোটাই লিখি 6 রাইট, তারপর করতে করতে 1। নিচে কি হবে? 5 থেকে শুরু করে করতে করতে 1। তাহলে এইটা আর এটা কাটা যায়, তাই না? তাহলে এখানে শুধু কে থাকে? 10 9 6 5। আরেকটা আছে বোধহয়, আমি কি 10 9 6 8, 8টা গেল। 8টা প্রতিবারে ভুল যায়। 8 আছে একটা, দাঁড়াও। হুম, হুম, হ্যাঁ, 10 9 8 7 6 5 করতে 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 1 যাবে। আর এখানে 5 থেকে শুরু করতে করতে এখানে 1। সেই 5 আর এই 5 কাটা যাবে। পড়ে থাকবে 10 × 9 × 8 × 7 × 6। আচ্ছা, এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, 10p3 মানে আমরা তো এটা জানি, 10p3 মানে এটা। 10p3 মানে তুমি শর্টকাটে এটা মনে রাখবা, যে 10 থেকে আমি শুরু করব। এখানে কত আছে? 3 না? এইখানে 3 পর্যন্ত, 3টা সংখ্যা পর্যন্ত যাবো, অর্থাৎ 10 9 8 পর্যন্ত ব্রেক দিই। 1 2 3, নিচে 3 আছে, 10 9 8, এটাই হবে 10p3 এর value। 10p5 মানে কি? যে আমি 10 থেকে শুরু করব, 10 যাব, 9 যাব, 8 যাব, 7 যাব, 6 যাব, তো 1 2 3 4 5, এই 5 পর্যন্ত ব্রেক। এই যে নিচে 5 আছে এটার জন্য, কারণ প্রতিবারই তাই হচ্ছে, দেখো। তো এখন এইটা আমরা শর্টকাট হিসেবে মনে রাখবো, কারণ এটা আমাদের দরকার, এই পরের সূত্রটাতে ওটা লাগবে। তাহলে তোমাকে যদি বলে যে 12p3 এর ভ্যালু কত, তাহলে তুমি কি বলবা? 12 × 11 × 10। এটা কি বুঝতে পারছো সবাই? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা একটা শর্টকাট মনে রাখতে হবে আমাদেরকে। এখন যেটা আমাদের কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে, না?
কম্বিনেশন দিয়ে যদি কাজ করি তাহলে আমরা এটা নিয়ে এবার করবো। 10 pr নিয়ে আমি পড়লাম, সরি, 10 pr নিয়ে পড়লাম, আমাদেরকে এনসিআর নিয়ে করতে হবে। এনসিআর এটা নিয়ে একটু কাজ করতে হবে। এনসিআর, এনসিআর মানে আমরা কি করলাম খেয়াল করো, এনপিআর এটাকে আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এটাই কিন্তু পড়ে আসলো। আচ্ছা, এনপিআর মানে আমরা কি জানি? এনপিআর মানে আমরা জানি এন ফ্যাক্টরিয়াল হবে, আর নিচে হবে কি এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। দেখুন এটা এনসিআর, এখানে অলরেডি একটা ওয়ান মাইনাস আর ফ্যাক্টরিয়াল আছে না, এই যে এটা তো এনপিআর এর ভ্যালু, এখানে তো ওয়ান বাই আর ফ্যাক্টরিয়াল আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে এন ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে এনসিআর এর ভ্যালু। তাহলে এইটা কিন্তু আমাদের একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে যে এনসিআর মানে কি এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তোমার যদি এটা মনে থাকে তাহলে এটা ইজিলি মনে রাখতে পারবো। আর এনপিআর মানে যে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা তো অলরেডি মুখস্থ থাকার কথা, জাস্ট এখানে একটা আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই যে এটা এটা এক্সট্রা আসছে আর কি, এই যে এটা এটা এক্সট্রা আসছে। আচ্ছা, তাহলে এখন এটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এনসিআর বের করার জন্য তাহলে এত বড় একটা ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা ধরে একটা ইউজ করে দেখি যে 7p3, এই তো না, 7c3 বের করতে হবে, 7c3 বের করতে হবে। তাহলে কি হবে, এটা সূত্রটা মনে করার চেষ্টা করো। উপরে 7 ফ্যাক্টরিয়াল, নিচে হবে প্রথমে পি এরটার জন্য লিখে দাও 7 - 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে এক্সট্রা করে একটা 3 ফ্যাক্টরিয়াল চলে আসে। তো এখন এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন যদি করো 7 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, এখানে হবে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন এইটা ক্যালকুলেশন করা একটু মানে মানে কি বলবো, একটু ক্লান্তি করার। এত বড় জিনিসপত্র এখানে 4 3 2 1 লিখতে হবে, 3 2 1 হ্যান ত্যান অনেক কিছু লেখা লাগবে, যদিও কাটাকাটি যাবে আলটিমেটলি। তো এখন আমরা এইভাবে করবো না, আমাদের সহজ জিনিস আছে, সেটা কি আমরা কি জানি যে 7c3, এটা মানে কি জানি 7p3, আর এটা নিচে আমরা জানি 3 ফ্যাক্টরিয়াল আসবে। এই সূত্র, এই প্রথমের সূত্র, বেসিক যে সূত্রটা ছিল। 7p3 মানে তোমাকে আমি একটু আগে বলে আসলাম, এটাকে তুমি কত করবা, 7p3 আছে মানে তুমি 7 6 5 পর্যন্ত যাবে। নিচে 3 ফ্যাক্টরিয়াল মানে কি, এটা 3 2 1, তাই না? 1 2 3 বলো, যেই বলো, প্লাস এটা করে দিলে হয়ে যাচ্ছে তোমার 7 6 3 এর ভ্যালু চলে আসতেছে। তাহলে এবার থেকে তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে যাতে তুমি সহজে করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা দেখি। ধরো 10c আহ 2 আছে, 10c2, তাহলে কি করবা, উপরে যাবে 10, এখন তো আর এই সূত্র তোমার মাথায় উপরে নেমে মনে রাখবে, উপরে 9 পর্যন্ত আসতে হবে, নিচে 2 যত দূর আসে তত দূর। তো কারণ ওইটা 10p2 হতো, ওইটা মনে রাখার চেষ্টা করো, বা না রাখলে হবে এভাবে মনে রাখো যে এখানে 10 থেকে 9 পর্যন্ত যাবে, এখানে 1 into 2 হবে। তারপর ধরুন আরো কয়েকটা করি যাতে জিনিসটা ক্লিয়ার হয়। 11 ধরুন 6 আছে, তাহলে তুমি এখানে 11 উপর কত যাবে, 10 যাবা, উপর কত যাবে, 6টা যাইতে হবে, 6 এটা সংখ্যা নিতে, 11 10 9 8 7 6, 6টা হলো, 11 6টা হয়ে গেছে, আর নিচে 1 থেকে 6, মানে 6 ফ্যাক্টরিয়াল হতো। দেখো চিন্তা করো, এই এভাবে তুমি সহজে মানটা বের করতে পারবে, পারবা তো? পারার কথা। ঠিক আছে, তাহলে কিভাবে মানগুলো বের করতে হয় এটা আমি কিন্তু একটু শিখে দিলাম। আচ্ছা, এটা গেল। হুম, তাহলে 10c2 কিভাবে মান টান বের করতে হবে আমি বললাম, সূত্রটা আমি দেখাই দিছি। তাহলে এরপরে আমরা ম্যাথে যাইতে পারি। একটু দাঁড়াও। কেউ না, কেউ যদি ডাক দিছিল আমাকে।
ঠিক আছে, তাহলে এখানে কি বলছে আমাদের? বলছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার যদি আমি r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সমাবেশ সংখ্যাকে আমরা বের করতে চাই, তাহলে তোমার সূত্রটা কি? NCR। খুবই বেসিক সূত্র। জিনিসটা কি? যে n সংখ্যক জিনিস থাকবে, তোমাকে r সংখ্যক জিনিস নিয়ে কি করতে হবে? সমাবেশ কতগুলো হতে পারে সেটা বের করতে হবে। মানে কতগুলো তুমি বাছাই করতে পারবে, কতজনকে বাছাই করতে পারবে, সেটা হচ্ছে NCR। আচ্ছা, এটা তো আলোচনা করছি। তাহলে এরপরে আমাদের এই যে ওই যে সূত্রগুলো লিখলাম কয়েকটা, ওগুলো দিয়ে কিছু ম্যাথ আছে। এগুলো ম্যাথ তুমি কি পারবা? এগুলো ম্যাথ, যেমন এটা যেটা দেওয়া আছে, এটা কি পারবা? NC4, 6C3 এবং 7C3 এর ভ্যালু বের করতে হবে 70। ওই যে সূত্রগুলো যেটা আমি বললাম ওটা দিয়ে বের করতে হবে। পারার কথা বোধহয়, নাকি করে দিতে হবে? হ্যাঁ, ওটাই। এগুলো বইয়ের মধ্যে আছে, আমাদের এসি অমিতের বই আছে, প্রথম 1 নম্বরের অঙ্কগুলোতে এগুলাই আছে। আচ্ছা, এইখানে 1 নম্বরে দেখবে 4টা অঙ্ক আমি দেখলাম আছে। তো প্রথমটা তো ওই যে ওইটা, প্রথমটা তো এটা না, ওটা উদাহরণে আসলো। হ্যাঁ, NC5 ইকুয়াল টু প্রমাণ করতে বলছে NC7 হলে এটা প্রমাণ করতে। and প্রথম অঙ্কটা আমরা একটু পরে করতেছি। 1 নম্বর যেটা আছে এটা আমরা একটু পরে করতেছি। পরেরটা 8C8, 8C7, 9C7, 10C7 এর ভ্যালু যে 11, 8 হবে। এটাও করা যায়, এটা ইজিলি করতে পারবো। আচ্ছা, এই যেটা আমি পরে করে দিই। এই 3 আর 4 এটা করো। NC2 এটা করি 3। কি বলছে? NC2 is equal to 2/5 into NC4। এটা যদি হয় তাহলে এখানে n এর ভ্যালু বের করতে হচ্ছে। দেখবা যে পারমিউটেশনও এরকম কিছু অঙ্ক ছিল। মানে ওই সূত্রটা যেটা বেসিক সূত্র, ওটা দিয়ে আসলে অঙ্কটা করতে হবে। তাহলে ওটা দিয়ে করি। তাহলে NC2 মানে আমরা যেটা পড়ে আসছি, n ফ্যাক্টোরিয়াল n minus 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওই যে n ফ্যাক্টোরিয়াল n minus r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই 2 এর ভ্যালু তো r। 2/5 ইন্টু এটা হবে কি n ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। এটুকু করলাম। তারপর এখানে কিছু কাটাকাটি দিতে হবে, মানে এখান থেকে মূলত যেটা হয় যে তোমাকে ফ্যাক্টোরিয়াল গুলাকে সরাইতে হবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল কাটা যায়। আর কি করা যায়? n মাইনাস 2 টাকে আমরা আরো এটাকে ভাগ করা যায়। আচ্ছা, আমরা একটা কাজ করি। 4 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসো। n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আমি উপরে নিলাম, আর গুণ করো। এটা হবে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটা উপরে নিয়েছি। এখানে 2/5 দিলাম। এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 4। ঠিক আছে। তারপর n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটাকে আরো এই করা যায়, এইভাবে লেখা যায় n মাইনাস 2, n মাইনাস 3 আর n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এই যে এটা সূত্র, n ইকুয়াল টু n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এরকম করে করে আরো করতে পারো। তারপর n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তো এটা কাটা। দেখুন 2/5, 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 2, 2 দুগুণে 4 বাই 5। আর 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 42, 1। তাহলে 4 4 কাটে, তাহলে এখানে কিছু একটা মান আসবে আর কি। তো যাই হোক, আমাদের এখানে আসতেছে n মাইনাস 2, আমি পুরোটা দিচ্ছিলাম n মাইনাস 3। এখানে আসবে, ধরুন নিচে আসবে 5 5 30। তো এখান থেকে যেটা করবা, এই যে যেটা গুণ করে দিবা, n মাইনাস 2 n মাইনাস 3 গুণ করে দিবা, তারপর 30 টা পাশে গুণ করে দিবা। একটা দ্বিঘাত সমীকরণ আসবে। এই দ্বিঘাত সমীকরণটা সলভ করলে n এর ভ্যালু চলে আসার কথা। আশা করি পারবে এটা। এইটা করতে হবে। তাকে- আচ্ছা, এটা কিভাবে করব? এখানে আছে npr ইকুয়াল টু 240
এনসিআর ইকুয়াল টু 120, এন আর আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাও হয়তো, এখন দেখো আননোন কয়টা এখানে? দুইটা। আননোন দুইটা। তো দুইটা আননোন থাকলে আমাদের সমীকরণ কয়টা লাগে জানি? দুইটা লাগে। নর্মালি দুইটা আননোন থাকলে সমীকরণ লাগে দুইটা, তাই না? তো এই জন্য আসলে টেন এনপিআরও দেওয়া আছে, এনসিআরও দেওয়া আছে। তাহলে একটা দেওয়া থাকতো। যাই হোক, তাহলে আমরা দুইটা আননোন বের করতে হবে। তাহলে কোনটা দিয়ে শুরু করি? ধরুন আমরা এনপিআর এর এই সেটটা দিয়ে শুরু করি। এনপিআর ইকুয়াল টু 240। তাহলে এটা সূত্রটা লিখে দিতে হবে। এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এইটুকু ইকুয়াল টু 2। এটাকে তো আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখি। আর এনসিআর, এনসিআর ইকুয়াল টু কত? আমরা জানি যে এনসিআর মানে হলো 120 লেখা আছে। এনসিআর হলো n ফ্যাক্টরিয়াল, সূত্রটা লিখতেছি আর কি, r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে 120। এখন জাস্ট কি করতে হবে? এইটাকে 2 আমি যদি 2 কে 1 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে বোধহয় আমার জিনিসটা হয়ে যায়। 2 কে 1 বা 1 কে 2 দিয়ে ভাগ, তো হ্যাঁ 1 কে 2 দিয়ে ভাগ দিই। 1/2 যদি করো, তাহলে এইটা আর এটা কাটা যাবে, আর এই আর ফ্যাক্টরিয়ালটা উপরে চলে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আর ফ্যাক্টরিয়াল। এটা হবে 120 ডিভাইড 240 ডিভাইড বাই 120, এটা হচ্ছে 2। তাহলে কত, কত ফ্যাক্টরিয়াল, কত ভ্যালু 2 হয় আমরা জানি। আর ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু 2 হয়। তাহলে আর এর ভ্যালু এখানে কত? আর এর ভ্যালু 2 পাই গেছি। যে কোনো একটা সমীকরণে আমি যদি এই আর এর ভ্যালুটা বসাই দিই তাহলে এন এর ভ্যালুটা পাই যাবো। কোনটাতে বসাই? এই শুরুটাতে বসালে বোধহয় বেশি সুবিধা। এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস কি আছে 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু আছে 240। ঠিক আছে, এক নঙ্গে বসাইছি আর এর ভ্যালু। তাহলে এখান থেকে এন ফ্যাক্টরিয়ালটাকে লেখা যায় এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়ালটা কি সরাইতে হবে আর কি। কোথায়? এই যে 1/2 কি হইছে? এটাকে ভাগ করো এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, সেখানে 1/n ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। 1/2 দিলে তো এটা আসে, এটা কাটা যায়, এই আর ফ্যাক্টরিয়াল উপরে চলে যাবে। 1 বাই আসে না এটা? বুঝলো না এখনো? তারপর 240 কে 120 ভাগ করলে এখানে 2 আসে। তারপরে যে 2 2 আসলে কার ফ্যাক্টরিয়াল? 2 এর ফ্যাক্টরিয়াল 2 না? তাহলে আমরা ওটাকে 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তারপর ওটাকে আমি আর ইকুয়াল টু লিখতাম। এটাকে এটা দিয়ে কাটো, তাহলে এটা n স্কোয়ার মাইনাস n মাইনাস 240 ইকুয়াল টু 0। এখান থেকে n এর ভ্যালু বের করবো। ঠিক আছে, এবার আমরা এটা করি। এখানেও দেখো তোমাকে এন আর আর এর ভ্যালু বের করতে বলছে। এখানে এন আর আর এর ভ্যালু বের করতে বলছে। এই যে এটা আর এটা। এখন হচ্ছে এখানে তোমাকে কি দেওয়া আছে? এইগুলো দেওয়া আছে, তিনটা জিনিস দেওয়া আছে। তো এখানে তোমাকে দুইটা সমীকরণ লাগবে। তো দুইটা সমীকরণ যেহেতু লাগবে, এই জন্য তোমাকে ওরকম তিনটা অনুপাতও দিয়ে দিচ্ছি। তোমরা দুইটা দুইটা অনুপাত নিয়ে কাজ করলে হয়তো সমীকরণ দুইটা বের হয়ে যাবে। আর সমীকরণ যদি দুইটা বের হয়ে যায় তাহলে মান টান বের হয়ে যাওয়ার কথা। তাহলে কি করবা? এনসিআর ডিভাইডেড বাই এন সি আর প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু লিখতে পারি 1:2 বা 1/2। আর হলো এই পাশ থেকে এন সি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন সি আর প্লাস টু, এটা থেকে তুমি লিখতে পারবা 2/3। তো এখান থেকে ক্যালকুলেশন করে এন আর আর এর একটা সমীকরণ আসবে, আর এখান থেকে ক্যালকুলেশন করে এন আর আর এর একটা সমীকরণ আসবে। এগুলো যদি সলভ করো, মানে ওই যে 2x + 3y = 5,
3x প্লাস মানে দুইটা সমীকরণ বুঝতেছো, দুইটা সমীকরণ আসবে যেটা সলভ করতে হবে, তাইলে পারে যাবা। তাহলে এটা তোমরা করিও, আমি আর করে দেখছি না, আর না পারলে তখন এরপর দিন করে দিতে হবে। এটাও এর আগেরটার মতোই, খালি এবার ডিরেক্টলি তোমাকে দেয়নি, বলে দিছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে এত 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 সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমাবেশ গঠন করা যায় সেগুলো অনুপাত এত এত এত। তার মানে n সংখ্যক জিনিস হতে r প্লাস ওয়ান যদি নাও তাহলে সেটা হবে n r প্লাস ওয়ান, এইটা অনুপাত n c r প্লাস টু, এইটা অনুপাত n c r প্লাস থ্রি। বলছে না যে n সংখ্যক জিনিস থেকে এতগুলো 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 নিতে হবে, নিয়ে সমাবেশ নিতে হবে, তাহলে এইভাবে আমি নিতে পারি। এগুলোর যে অনুপাত গুলো পাওয়া যায় ওইটা দেওয়া আছে 15, 24 আর 8। তাহলে এখানেও দুইটা, এই দুইটা নিয়ে একটা সমীকরণ আসবে, এর দুইটা নিয়ে আরেকটা সমীকরণ আসবে। এই দুটো সলভ করলে আমাদের ম্যাথটা খুব সূত্র ওগুলো কাজে লাগাতে হবে আর কি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো করিও। এবার আমাদের সম্পূরক সমাবেশ নিয়ে একটু পড়তে হবে। ঠিক আছে, সম্পূরক সমাবেশ, যেটা আমরা বলবো সম্পূরক সমাবেশ, এটা জিনিসটি কি? এটা হলো যে আমরা এবার আরেকটা এরকম সিচুয়েশন চিন্তা করতে পারি। তোমাকে আমি একটা কাজ দিছি এরকম, যে ধরে নাও 100 জন, একটা হল রুমে 100 জন আছে, 100 জন আছে। তো 100 জন থেকে তোমাকে বলছি যে 98 জন করে তুমি একটা দল নিবা। বুঝতে পারছো কি? 100 জন তোমাকে বলছি, তোমাকে 98 জনের দল বানাইতে হবে। তাহলে এখন কতগুলো তুমি দল বানাইতে পারো? তাহলে তুমি কিভাবে করবে? তোমাকে বলছে যে 100 জনের যে রুম আছে তাহলে এই যে দেখো, তাহলে জিনিসটা কি হবে, ওইটাই যে 100 জনের 100 জন আছে, 100 জন থেকে তুমি 98 জনের একটা মানে কি দল গঠন করবা, তাহলে তুমি কতগুলো উপায় করতে পারো? 10c98 উপায় করতে পারো। এইটুকু তো বুঝছো কি? যে তোমাকে যেহেতু বলছি যে 98 জন তুমি নাও, 98 জন নিয়ে তুমি দল গঠন করো, তাহলে তুমি 110c98 উপায়ে তুমি দল গঠন করতে পারবে। ওইটুকু কি বোঝা গেছে কি? অনুপ, রাইসা, এখন দেখো তোমাকে লিটারালি আমি এইটা কাজ করতে দিছি। 100 জন আছে, তুমি 98 জনের দল গঠন করবো, তাহলে তুমি কি করবা? প্রথমে 100 জনকে বাইরে নিবা নাকি? নিয়ে একজন একজন করে ঢুকাবা, যে 98 জন, এইবার 98 জন হইলো, এবার এরা একটা দল, তারপর আবার বাইরে হও সবাই, এবার আরেকটা কম্বিনেশন, আরেকটা দল আমি গঠন করবো। এবার করতে করতে তোমার অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে, যেগুলা সম্ভব না, মানে খুবই টাফ কাজ 98 জনকে এবার প্রতিবার সিলেক্ট করা। তো তুমি একটা, তাহলে তুমি একটা বুদ্ধি করতে পারো কি, যে তুমি কি করলা, যে তুমি 100 জনকে দাঁড় করাইলা, এই যে 100 জন এখানে আছে, তুমি কি করলা, দুইজন দুইজন করে বাদ করবা, যে তোমরা দুইজন বাদ হয়ে যাও, তাহলে এরা দুইজন যখন বাদ হয়ে গেল, তাহলে বাকি 98 জন তো একটা দল হয়ে গেল। তাহলে এখন তুমি দুইজন দুইজনকে বাদ করে দিয়ে দিয়ে যতগুলা তুমি দল পাবা, 98 জনকে তুমি একসাথে নিয়ে ঠিক ততগুলাই তো পাইতা, তাই না? তো দুইজনকে বাদ দিয়ে যতগুলো তুমি দল পাচ্ছ, ওইভাবে তুমি যদি একজন একজন করে 98 জনকে নিতে, তাহলে একই জিনিস পাইতো। মানে জিনিসটাকে ধরতে পারছি না, যে আমি যদি দুইজন দুইজনকে বাদ দিই, সেটা আমার জন্য ইজি না, যে আমি জাস্ট বলবো যে এই যে 100 জন আছে, তোমরা দুইজন বাদ যাও, তাইলে বাকিরা একটা দল হলো। তারপর আবার ওদের ঢুকাই দিলাম, তারপর তোমরা দুজন বাদ যাও। এবার আমি দুজন দুজনকে বাদ দিচ্ছি, দিয়ে দিয়ে আমি এবার দলটা গঠন করতে দিচ্ছি। তাহলে সেটা আমার কাছে বেশি ইজিয়ার না? জিনিসটা কি বোঝা গেছে? তাহলে দেখো, 10c98 যা কথা, দুজনকে বাদ দিয়ে দিয়ে যদি আমি এরকম দল গঠন, মানে 10c ধরেন দুইজনকে বাদ দিলাম, ওরাও তো একটা দল হলো আর কি, ধরো। তাহলে এরকম কতগুলো দল গঠন? 10c2। তাহলে এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা সমান হবে কিনা? 10c কেন বলতেছে, 100c2 হওয়ার কথা, তাই তো হওয়ার কথা। বুঝতে পারছো কি এটা, যে 10c98 যা পাবা, 100c2 একই জিনিস পাবা। দেখো, আচ্ছা, এটাও যদি বুঝতে না পারো, তাহলে হচ্ছে আমাদের আরো উদাহরণ আছে, তো আবার এটা দিয়ে আমি ওটা সবচেয়ে ইজি বোঝা যায়, যে 98 জনকে এভাবে একজন একজন নেওয়া করে যা কথা, আমি যদি 100 জনকে এবার দুইজন দুইজন করে বাদ দিয়ে দিয়ে কাজ করি, তা আমি একই জিনিস পাবো, তাই না? তাহলে এখন দেখো, আসলে এটা হবে, আসলে এটা হওয়ার কথা, যে 10c3 এর ভ্যালু তুমি বের করো, ক্যালকুলেটারে বের করবা, যেভাবে বের করো, তো এমনি বের করি।
ইন্টু 9 ইন্টু 8, এটা হবে 3 2 1। তাহলে 3 কে 3 দিয়ে কাটে, এটা 9 দিয়ে কাটে 4, 3 তে কত, 3 4 12, 120 আসছে। দেন সি আমি যদি 5 এর ভ্যালু বের করি, 5 না 10 সি 7 এর ভ্যালু বের করি, 10 9 10 9 8 7 6 5 3 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তাহলে কারা কারা কাটে, এখানে 4 হবে, 1 2 3 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে তো। তাহলে এইখান থেকে এটা কাটে যায়। আরে আমি বেকার এতটা করলাম, তোমাদেরকে শিখাই আমি নিজে ভুল করতেছি। আচ্ছা যে 7 6 5 4 কাটে। তাহলে এখানে 3 কে ওই একই জিনিস আছে 3, এখানে 2টা কাটলে 4, তাহলে এটা বোধহয় 120 আসছে। তাহলে যেটা বুঝাইতে চাচ্ছি যে 10C3 এর ভ্যালু বা 10C7 এর ভ্যালু একই আসবে। তাহলে এটা তোমাকে এটাই বলতেছে যে 10 জন থেকে তুমি যদি 3 জন টিম নিয়ে যেটা যতগুলো দল গঠন করতে পারবা, 10 জন থেকে 7 জন নিয়ে ঠিক ততগুলো দল গঠন করা যাবে। বুঝছো কি? আচ্ছা এই 3 আর এই 7 এর দুটো যোগ করলে কিন্তু 10 হয়। মানে তুমি হচ্ছে যেটা করবা, তোমাকে যতজন দিছে সেটা মানে আমি আর কি বলবো, এটাকে সম্পূরক সমাবেশ করতেছে। সম্পূরক সমাবেশ মানে কি, যে ওই যে মানে ধরুন একটু পুরক্ষণ সম্পূরক্ষণের একটা ব্যাপার থাকতো না, যে পুরক্ষণ থাকে, যে তুমি 10C98 10C3 যেটা পাবা, যত যে যে ভ্যালুটা পাবা যতগুলো বাছাই করতে পারো, 10C7 দিয়ে ঠিক ততগুলোই বাছাই করতে পারো। যেটা তোমাকে আমি ওই যে ইয়ার উদাহরণটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? তো এটা এখন তোমাকে, এখন এটা বুঝো আর না বুঝো, এটা তোমাকে এখন মানে মুখস্থ করতে হবে। এটা যদি আমরা একটা ফর্মুলা দিয়ে মনে রাখতে চাই, সেটা এরকম যে 10C আর যার কথা, সরি এনসি আর যার কথা, এনসি এন মাইনাস আর, এটা একই জিনিস, এটাই হচ্ছে সম্পর্ক সমাবেশ। এবং এটা খুবই কাজের, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কাজের। এটা দিয়ে অনেকগুলো অঙ্ক খুব ইজি হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক সমাবেশ। যে 10C আর এর ভ্যালু যা, সেটা এনসি এন মাইনাস আর এর ভ্যালু তা। তো এই নিচের দুটো যোগ করে যদি উপরের এনটা পাওয়া যায়, তাহলে এই দুটো সমান হবে। এনসি আলফা এনসি বিটা যদি তোমাকে কেউ বলে, তাহলে এক তো আলফা ইজ ইকুয়াল টু বিটা হতে পারে, তুমি এটা বলে দিতে পারো যে আচ্ছা এটা যেহেতু সমান তার মানে এই নিচেরটা আসলে একই। অথবা এটাও হতে পারে যে আলফা আর বিটা যোগ করে এন দিছে, তাহলেও সম্ভব হতে পারে। এটাও মানে কেস ওয়ান, মানে এটা সত্য হওয়ার শর্ত হলে এটা শর্ত বলতে পারো যে এটা শর্ত, এটা সত্য হতে পারে, শর্ত এক, এটা সত্য হতে পারে, শর্ত দুই। এটা যদি সত্য হয়, ইফ এন সি আলফা ইজ ইকুয়াল টু এন সি বিটা, তাহলে এইটার আলফা আর বিটা তোমার সমান, আর আলফা বিটা যোগ করে তুমি এন পাইছো, মানে ওই যে সম্পূরক সমাবেশ, নিচের দুটো যোগ করে উপরেরটা পাওয়া যায়। মানে ধারণাটা এটাই যে তুমি যদি 10 জন থেকে 3 জন না, মানে হলো 10 জন থেকে তুমি 3 জন করে দল গঠন করবে। এটা যাওয়ার কথা, তুমি যদি ওই যে 3 জনকে বাদ দিয়ে 3 জন না তুমি 7 জন করে নাও, হ্যাঁ মানে 10 জনকে 3 জন নেওয়াতে তোমার কিন্তু 7 জন বাদ দিছে। তো ওই বাদ দেওয়াদেরকে নিয়েও যদি তুমি দল গঠন করো, তাই একই সংখ্যা পাবা আর কি। খুবই অবভিয়াস যে তুমি 3 জন করে নিলে যে দলগুলো পাবা, বাদ যারা গেছে তাদের নিয়ে তো আবার অত সংখ্যকই দল হবে। মানে ধারণা, চিন্তা করার চেষ্টা করো যে একই জিনিস হবে কিনা। আচ্ছা বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, বুঝতে পারলে তো। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, এটা দিয়ে এটা লাস্ট। তো এটা দিলাম। আচ্ছা ধরে নাও এইভাবে আছে, ওই যে আমাদের এ বি সি এই চারজন আছে, এ বি সি ডি এই চারজন আছে।
এই চারজনকে নিয়ে তোমাকে আমি বললাম যে তিনজন করে দল গঠন করতে বলছি। তাহলে আমরা এটা আমরা করলাম না শুরুতে? কি কি হয় জানো? ABC হয়, তারপর কি ABD হয়, তারপর BCD হয়, তারপর কি CDA হয়, তাই না? CDA, ঠিক আছে? এই তিনজন করে যদি দল গঠন করতে বলি তাহলে 63, এটা আমরা দেখবো যে কত আসছে, 4ই আসছে। তিনজন করে দল গঠন। এখন যাদেরকে তুমি বাদ দিছো তারা যদি একটা দল হয়, তাহলে ABC কে বাদ দিছো, মানে ABCর মধ্যে তুমি কাকে বাদ দিছিলা? ডিকে। তো এই একটা দল। ABD থেকে তুমি একজনকে বাদ দিছো, তাহলে আহ এই এই যে কি হবে, তাহলে ABD থেকে এখানে C একটা দল, BCD থাকলে এখানে A একটা দল, আর CDA থাকলে এখানে B একটা দল। মানে এরা নিজেরাই একটা একটা করে দল হলো। মানে ABC যখন নিছো না, তখন B তো পড়ে থাকবে, ও একটা দল। ABD যখন নিলা, তখন C তো পড়ে থাকবে, ও একটা দল। তাহলে এইটা কয়টা করে নিছো তুমি বলো? একটা করে নিছো না? তাহলে 4C1, এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু 4 আসবে। অর্থাৎ 4C3 ইজ ইকুয়াল টু 4C। মুদ্রা কথা হচ্ছে, যাদেরকে তুমি মোট থেকে বাদ দিচ্ছ তাদেরকে নিয়েও যদি তুমি দল গঠন করো, একই সংখ্যক দল পাবা। এটাই তোমার সম্পর্ক সমাবেশ দিয়ে থাকে। তবে সূত্রটা মনে রাখবা। এটাই, এত কিছু না বুঝলেও সূত্রটা মনে রাখতেই হবে আমাকে। NCR ইজ টু NC n মাইনাস r। এখানে আরেকটা সূত্র আমি দিছি, এই যে এটা, এটার প্রমাণটা আমি কালকে দেখাবো বা এরপর ডেটে দেখাবো। এটা প্রমাণ মানে অন্যভাবে আমরা দেখবো আর কি, এটা কিভাবে আসছে, এই যে এটা। তবে আপাতত এই প্রমাণটা তোমার এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। এই যে যে প্রমাণটা দেওয়া আছে এটা, এই যে দেখো অনেক কোর্ট পরীক্ষাগুলোতে আসছে 16 সালে, হয়তো খতে আসতে পারে, খতে তো না, কতে আসতে পারে, 3 মার্কের জন্য আর কি আসতে পারে। তাহলে এটা তুমি একটু দেখবা। আর এই সূত্রটা মনে রাখতে হবে আমাদের, যে n+1 CR ইজ ইকুয়াল টু NCR প্লাস NCR-1। সেইটা অবশ্য তো মনে হচ্ছে একটু খুবই পিটকুটে লাগতেছে, যে মানে অনেকগুলো জিনিস, তাই না? যে এখানে আবার এটা, এখানে আবার এটা, এখানে আবার মাইনাস। তারপর দিন আমি এই জিনিস ক্লিয়ার করে দেবো। তো এটা আমি এখানে রাখছি, এটা কিন্তু প্রমাণটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে সম্পর্ক সমবেতটা করলাম না, ওটা নিয়ে একটা অঙ্ক আর কি। যে তোমাকে বলছে NC12 ইজ ইকুয়াল টু NC8 যদি হয়, তাহলে NC n এর ভ্যালু, সরি 22CN এর ভ্যালু কত, এটা বের করতে হবে। সেটা কিভাবে বের করবা? এটা বের করার উপায়টা কি? তাহলে আমাদেরকে প্রথমে তাহলে এইটা ভ্যালু যদি বের করতে হয়, তাহলে এই n এর ভ্যালু লাগবে। n এর ভ্যালু কিভাবে পাবো? এই যে একটা সম্পর্ক দেওয়া আছে, এখান থেকে n এর ভ্যালুটা হয়তো বের করতে হবে। এখন তুমি বলো তো, এটা n এর ভ্যালুটা কত হতে পারে, রাইসা বলো তো। সম্পর্ক সমাবেশের যে কনসেপ্ট, ওটা দিয়ে আমরা বলতে পারি যে n এর ভ্যালু কত হবে। বলে দিছি যে NC12 যা NC8 তাই, তাহলে n এর ভ্যালু কত হতে পারে? সম্পর্ক সমাবেশে কি বললাম একটু আগে, আমি আরেকবার বলে দিই। কত? 9। আচ্ছা, দেখো এই যে এখানে কি বললাম, যে NC আলফা আর NC বিটা সমান হবে যদি আলফা ইকুয়াল টু বিটা হয়, মানে দুইটা আসলে একই ছিল, অথবা এই দুটো যোগ করে। আর NCR NC n-r বাদ দেওয়ার, এটা আসলে বাদ দেওয়া, এটা আসলে যতটা নিচে। তাহলে আলফা প্লাস বিটা যোগ করে n হবে অবশ্যই, তাই না? আলফা প্লাস বিটা যোগ করে n হবে, এটা শর্ত 2 ছিল। তাহলে এখানে কি হবে বলো? n এর ভ্যালু কি হতে পারে? 14 কেন বললো? বলো। হুম, 14টাতে কি ছিল? NC আলফা, হ্যাঁ, NC বিটা ছিল। না, এটা বাদ, এটা তোমার নাই দেওয়া। এটা বাদ, শুধু এটাই দিছি। NC12 ইজ ইকুয়াল টু NC8 হলে n এর ভ্যালু কত? NC আলফা ইজ ইকুয়াল টু NC বিটা হলে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু n হয়, এটা কি বুঝতে পারছো তুমি? এই যে দেখো NC3 ইজ ইকুয়াল টু 10C3 ইকুয়াল টু যদি 10C7 হয়, তাহলে 3 আর 7 যোগ করতে 10 পাওয়া যাচ্ছে, তাই না? এই যে যেটা বললাম, তুমি যতগুলো নিছো আর যতগুলো বাদ দিছো,
ওইটা একই আসবে ওইগুলো দল। তাহলে এনসি আলফা আর এনসি বিটা যদি হয় তাহলে আর এন এর ভ্যালু কত আসবে? বলে এখানে লেখা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন। তাহলে এখানে কি হবে? কি হবে একটু বলো, আমি তোমার কাছে শুনবো। 20? এতক্ষণ পর 20 করছে? তাহলে 20 সি 12 যা হবে 20 সি 8 তাই হবে। সেটাই তো আমরা করে আসলাম। 10 সি 3 যা আসতেছে 10 সি 7 একই আসতেছে। 100 সি 98 যা আসতেছে 100 সি 2 একই আসছে। তার মানে অবশ্যই দুটো যোগ করে হয়তো 20 আসবে। আচ্ছা, তাহলে এবার এই প্রশ্নটা তোমাকে অ্যান্সার দিতে হবে। এই 22 সি, তাহলে এখানে এন এর ভ্যালু তো পাই গেছে 20। এখন এটা বের করা কিন্তু খুবই টাফ, তাই না? যে তার মানে কি 22, এটা কত দূর যাইতে হবে? 20 পর্যন্ত যাইতে হবে। কতগুলো সংখ্যা নিতে হবে, আর এটা 1 থেকে 2 থেকে 3 করে 20 পর্যন্ত যাইতে হবে। একটা কিছু করবো নাকি? কিছু করার সময় নাই। এখন এখানেও আমরা কাজে লাগাবো কি, যে 22 সি 2 মানে কি, 22 সি 20 মানে কি, 22 সি 2 সম্পূরক সমাবেশ। এটা তো সমান হবে। এই যে 2 আর 20 যোগ করে তো 22 সমান তো হবে, এটুকু তো বুঝছো। তাহলে দেখো, এটা এখন আমাদের করা হয়েছে। উপরে নিতে হবে 22 আর 21, নিতে হবে 1 থেকে 2। তো 2 তে 2 কাটে 11, 11 ইন্টু 21 কত হয়? 11 ইন্টু 21 কিছু একটা আসবে, কত হয় দেখো। 11 ইন্টু 21 আসবে হচ্ছে 231। এটা আমাদের answer। তবুও বুঝতে পারছো? আচ্ছা, এটা একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এখন যে অঙ্কগুলো আমরা করব সেগুলো হচ্ছে যেই সূত্রগুলো আমরা অলরেডি পড়ে আসছি সেই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করা হবে, মানে কি এনসিআর এর যে সূত্রটা আর যতগুলো সূত্র আর কি এই প্রশ্ন করা হয়েছে। তো এখন বলছে যে একটি ফুটবল টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করছে। একক লিগে পদ্ধতিতে খেলা হবে, মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? আচ্ছা, একক লিগে একক লিগ পদ্ধতিতে খেলা হবে, মোট কতটি খেলা পরিচালনা করতে হবে। আচ্ছা, এটা তাহলে আমরা কেমনে করব? আমি কি প্রশ্নটা ভুল চলছি? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এটা যে একক লিগ বলতে দুইজন করে, দুইজন করে খেলা হবে। মানে 8টা টিম, এটা হচ্ছে এইট, এইট ইংরেজিতে, মানে 8টা দল আছে, দুইজন করে এক লিগ, মানে দুইজন করে আমি খেলা দিব। আর মোট কতগুলো খেলা আমি পরিচালনা করব। তো দুইজন করে আমি যদি নেই, তাহলে কতগুলো খেলা পরিচালনা করতে হবে। কি হবে তাহলে এটা অ্যান্সার? সমাবেশের মতোই। অর্থাৎ তোমাকে 8জন আছে, দুইজন করে তোমাকে সিলেক্ট করতে হবে এবং ওদের খেলা দিতে হবে, বুঝলে? তোমার সমাবেশ তো না, সমাবেশ হলে অ্যান্সার কি আসবে? আচ্ছা বলো তো কি আসবে অ্যান্সার? 8 সি 2। 8টা টিম আসলো, সরি 8টা দল ছিল, দুইজন করে তোমাকে খেলা দিতে বলছে। তো তুমি কি করতেছো আসলে? আলটিমেটলি বাছাই তো করতেছো নাকি? এরা দুইজন, তারপর এরা দুইজন, তারপর ওরা দুইজন, তাহলে এটা আমি কিভাবে শিখছি? এক্সি 2 নাকি? এক্সি 2। বুঝতে পারছো কি রাইসা? ঠিক আছে। আচ্ছা, বাকিরা তো বুঝে গেছে, বুঝার কথা। হুম, আচ্ছা, তাহলে এইটাই গেল। এখন একটা কয়েকটা জিনিস আমি লিখে দিই। সেটা হচ্ছে যে আমাদের যেটাতে কনফিউশন লাগবে সেটা হচ্ছে কখন বিন্যাস করব, কখন সমাবেশ করব। আমি 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 বললাম যে আমি জাস্ট সিলেক্ট করব, এখানে আমি সাজাবো না। এই পিটুতে যখন আসবে সাজাবো। ধরুন আমরা দুইটা দল নিয়ে কাজ করি, ধরুন টিম আহ এ নিছি, বি নিছি, সি নিছি আর ডি নিছি। এদেরকে দুইজনকে খেলা দিব। তাহলে দুইজন করে খেলা দিই, তাহলে যদি আমি আসলে অ্যান্সারটা বের করি সেটা হচ্ছে 4C2। 4C2 এর ভ্যালু কত জানি আসে? তো না, না, আমি দেখাই। 4C2 মানে কি, ছয়টা আসছে, মানে 6টা খেলা হবে আর কি, যাই হোক। তাহলে দেখো, তুমি যখন এ ভার্সেস বি দিবা, মানে সাজানো মানে কি, যেমন তোমাকে এবিসিডি কে আমি বলছি যে দুইটা দুইটা করে নিয়ে সাজাও। তাই তুমি কি করতে, 2P1 করতে, তাই না? এটা তো করতে, সরি,
2p1 তো করতে না, 4p2 করতাম, এটা করতাম। তো এটা এখন আমি তোমাকে এটা বলিনি, তুমি বলছি যে জাস্ট তুমি নিবা খেলা দিবে। এখন দেখো, মানে তুমি যখন বিন্যাস করবা তখন তোমার এ বি যেটা আসবে, বি এ আলাদা আলাদা, ঠিক আছে, এই দুটা জিনিস আলাদা। এখন তুমি যখন বাছাই করছো, তুমি এ ভার্সেস বি করো অথবা বি ভার্সেস এ করো, খেলা তো একটাই, একটা খেলা না? এখানে সাজানো হয়েছে দুইটা, মানে ওই যে এখানে তাহলে কি হতো, তুমি যদি সূত্রটা ইউজ করতা, দুইটা করে তোমাকে নিছি, তারপর দুইটা করে সাজাবো, মানে 2c, মানে এখানে যদি করতা 4c2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হতো। মানে এই 2 ফ্যাক্টোরিয়াল কেন আসতেছে, ওই যে দুইটা করে বাসায় নিছো না, ওই দুইটাকে আবার তুমি সাজাইছো, যে এ বি নিছো, তারপর বি এ নিছো, সি ডি নিছো, ডি সি নিছো, তাইলে তোমার ওটা বিন্যাস হলো। এখন তুমি যখন খেলা দিবা, এ ভার্সেস বি বলো আর বি ভার্সেস এ বলো, তো খেলা কয়টা, একটাই তো নাকি? তারপর কি হতে পারে, এ ভার্সেস সি, এ ভার্সেস ডি, এটা গেল। তারপর সি ভার্সেস কি হতে পারে, আচ্ছা বি নিয়ে কাজ করি, বি ভার্সেস সি, বি ভার্সেস ডি, আর ডি ভার্সেস মিনিমাম সি। কয়টা হলো? 1 2 3 4 5, এক পার্সেন্ট। আরেকটা কোনটা বাকি আছে? আচ্ছা পুরোটা সবগুলা মিলে কি, এ ভার্সেস সি, এ ভার্সেস বি দিনে উপরটাতে দিচ্ছি 1 2 3 4 5 6, ছয়টা চলে আসে। বিন্যাস হতো যদি তোমায় বলতাম যে সি ভার্সেস এ আলাদা, এটা আরেকটা ম্যাচ, এটা তো আলাদা ম্যাচ না, এখানে কি এটা সাজানো হয়েছে, কিন্তু এখানে তো সাজানো লাগতেছেই না। এ ভার্সেস সি যা, সি ভার্সেস এ তাই, মানে এখানে জাস্ট আমাকে সিলেক্ট করতে বলছি, শেষ। তার মানে ওই যে বিন্যাসের দুইটা ধাপ ছিল, প্রথমে বাসায় তারপর সাজানো, এখানে তুমি কি করছো, 4c2 করে থামে গেছো, 2 ফ্যাক্টরিয়াল তোমার এখানে লাগতেছে না। আমি তোমাকে আমি বলে নি সাথে, বুঝাইতে পারছি কি? Okay, ঠিক আছে, আমি এখানে আবার এখানে গ্যাপ দিছি। হ্যাঁ, গ্যাপ দিছি হচ্ছে ওই যে যেটা বললাম, যে বিন্যাসের অঙ্ক এবং সাজানোর অঙ্ক, মানে সরি, সমাবেশের অঙ্ক আলাদা করবো কিভাবে। তুমি দেখো, তোমার এখানে নর্মালি তোমাকে একটা কমন সেন্স খাটাইতে হবে, যে আমার এখানে কি সাজানোটা লাগতেছে কি লাগতেছে। যেমন এই যে দল গঠনের ক্ষেত্রে, সাজানোটা কি আদৌ লাগতেছে না, বা বা ধরে নিবে একটা দল নিলাম, এবিসি নিয়ে একটা দল বানাইলাম, তো ওরা এবিসি থাক সিবি, ওরা ওখানে ওরা যেমনি থাকবে, ওটা একটা দল, ওগুলো বাসা আমাকে সাজাইতে লাগবে না। বা এখানে ম্যাচের কথা চিন্তা করো, যে আমি যখন এই যে ভার্সেস ভার্সেস নিলাম, এ ভার্সেস বি, এখানে তো আমাকে আবার সাজাইতে হচ্ছে, বাছাই করার পর কি আমাকে সাজাইতে লাগবে কি লাগবে না, এটা তুমি চিন্তা করো। তাহলে যদি তোমার দেখো যে হ্যাঁ সাজাইতে তো লাগতেছে, তাহলে তুমি বিন্যাস করবে। আর যদি চিন্তা করো না বাছাই তো লাগেই না, তাহলে তুমি অবশ্যই এখানে সমাবেশ করবে। আরো কিছু আহ জিনিস আছে যেগুলো দিয়ে বোঝাই যায় যে এটা সমাবেশ করতে হবে, ওটা বিন্যাস করতে হবে। সেটা কি, যে যদি এরকম থাকে, তোমাকে বলছি শব্দ গঠন করতে হবে। এখন শব্দ গঠন করতে গেলে কিন্তু তোমাকে সাজাইতেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে সংখ্যা গঠন, সংখ্যা গঠন, তারপর কি, তারপর সংকেত। সংকেত ওই যে এর আগের দিন বোধহয় আমরা একটা অঙ্ক করছিলাম, যদিও আজকে ওটা দেখানো উচিত ছিল আমার। ওই যে একটা পতাকা নিয়ে একটা অঙ্ক ছিল লাস্ট ক্লাসে, ওটা একটা সংকেত ছিল, যে এটা পতাকা মিলে একটা সংকেত, ওটা পতাকা মিলে আরেকটা সংকেত। তো ওটা দিয়ে, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি করবো, বিন্যাস। আর যদি তোমাকে বলে যে দল গঠন, তারপর কি বললো, বললো যে কমিটি গঠন, অথবা যদি বাছাই কথাটা এক বলেই দেয়, বাছাই করতে পারবা এটা, তাহলে তুমি অবশ্যই কি করবো, বিন্যাস করবো, সরি সমাবেশ করবো, সি, সি এর সূত্রটা খুলবো। ওকে, তাহলে এগুলো একটু পার্থক্য করা যায় এগুলো দিয়ে বিন্যাস সমস্যার মধ্যে। আরো তোমাকে অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেটাই হচ্ছে একমাত্র উপায় পার্থক্য করা। অনেক বেশি অঙ্ক যখন প্র্যাকটিস করবে, তুমি বুঝতে পারবে যে এখানে কি কেস কি না। তাহলে এবার আমাদেরকে যে টাইপটা করবো, মানে বিন্যাস, আমরা যেরকম সমাবেশ বিন্যাসের ক্ষেত্রে অনেকগুলো টাইপ ধরে করছি, যে এটা নির্দিষ্ট থাকবে, ওটা ইয়া থাকবে, অনেকগুলো টাইপ ছিল না, বা অনেকগুলো ক্ষেত্র ছিল, শর্ত ছিল। এটার ক্ষেত্রে আমাদের প্রথম যে এটা, সেটা হচ্ছে এটা বাছাই করা,
দল গঠন বা কমিটি গঠন, ওই যে 3টা ওয়ার্ড আমি লিখছি আসলে। তাহলে এটার মধ্যে টাইপ 1, মানে এইটার মধ্যে টাইপ 1 কি বলছে যে 10 জন খেলোয়াড় থেকে 3 জন লোকের কয়টি কমিটি গঠন করা যায়? খুবই সোজা একটা অ্যান্সার। রাইসা বলো তো কি হবে উত্তর? NC3, ওকে, ভেরি গুড। ঠিক আছে, এটা এন এন সরি NC3 কেন 10 এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের টাইপ 2। বলছে যে 14 জন খেলোয়াড় থেকে 11 জনের কয়টি দল গঠন করতে হবে যেখানে সর্বদা তোমার যে ক্যাপ্টেন আছে সে থাকবে, আর প্রত্যেকটা দলে ক্যাপ্টেনকে রাখতেই হবে তোমার। এটা কিভাবে করব? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই। আহ হুম, এটা আমরা অঙ্ক শুরু করতেছি, তাই না? তো যাই হোক, বিন্যাস বলো আর সমাবেশ বলো, আর সমাবেশ, এটাতে আমরা যদিও একটা আলোচনা করছি। যদি কোনো একটা ঘটনা এবং দ্বারা তুমি কানেক্ট করতে পারো, তাহলে ওখানে তোমাকে গুণ করতে হবে। আর কোন একটা ঘটনাকে তুমি যদি অথবা দ্বারা কানেক্ট করো, মানে হয় এটা না হয় এটা, তাহলে তুমি ওটাকে যোগ দিতে। তো এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। বিন্যাস সমাবেশে আমরা এরকম বিন্যাসে এরকম করছিলাম। কোনো কোনো সময় গুণ করতাম, কোনো কোনো সময় আমরা যোগ করতাম। গুণ আসলে কোনটাতে করছি যেখানে তোমাকে এবং মানে দুইটাই লাগে। তো ইয়া করছো না, ই গেট যেটা জানি অ্যান্ড গেট, অ্যান্ড গেটের মধ্যে কি হয়, চারোটাই ওয়ান হলে ওটাই ওয়ান হবে, তাহলে হবে না। আর অর গেটে কি ছিল, জাস্ট এইদার একটা ওয়ান হলেই ওটা ওয়ান হয়ে যায়, ওরকম আর কি। যে এবং হচ্ছে গুণ করতে হবে অথবা হলে যোগ করতে হবে। তো এটা আমরা সামনে সামনে দেখব। আচ্ছা, 14 জন খেলোয়াড় থেকে 11 জনের কয়টি দল গঠন করা যাবে যেখানে অধিনায়ক সব দলই থাকবে? এখন চিন্তা করো, অধিনায়ক যদি সব দলই থাকে মানে ওকে নির্দিষ্ট করে দিছে দলটার মধ্যে ও থাকবেই। এখন অধিনায়ক যদি থাকে, তাহলে ওকে কি আমাকে বাছাই করতে হচ্ছে আলাদা করে? হচ্ছে না, ও তো দলে আছে অলরেডি, ওকে লবিং করে রাখাই হয়েছে যে ও থাকবেই, অধিনায়ক আছে, যে ওকে না নিলে হবে না। ওকে যদি না নিই তাহলে ওকে তো বাছাই করা লাগতেছে না, লাগতেছে কি লাগতেছে। আরে 14 জনের মধ্যে একজন ও আছে, তাহলে 14 জন থেকে ওকে কি নেওয়ার দরকার আছে আমার? দরকার নেই, তাহলে ও বাদ। ও যদি ও বাদ, তাহলে ও বাদ থাকলে আমার আছে 13 জন। 13 জন থেকে আমাকে এখন বাছাই করতে হবে। অলরেডি 11 জনের দলের মধ্যে একজন তো ও আছে, তাহলে আমাকে বাছাই করতে হবে 10 জন। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? 13 C 10। বুঝতে পারছো কি? স্বর্গ। Okay. আচ্ছা, এইখানে একটা সূত্র আছে, আমি আচ্ছা এটা আমি পরে দিয়ে দিচ্ছি তোমাদের, এরকম করি। তাহলে এই পরের অঙ্কটা ধরে নাও এরকম আছে, আমি জাস্ট রাফ করে লিখতেছি, হ্যাঁ। যে 10 জন আছে তোমার কাছে, এই হিসাবে বুঝলেই হলো। 5 জনের কমিটি গঠন করতে হবে, 5 জনের কমিটি, 10 জন আছে, 5 জনের কমিটি। তোমাকে বলা হয়েছে যে ওখানে নির্দিষ্ট 2 জন সর্বদা থাকবে, মানে এরা কি থাকবে, ওই 10 জনের ভিতরে নির্দিষ্ট 2 জন সর্বদা থাকবে। মানে এরা আগে আর কি ঠিক করে নিছে, এরা থাকবেই। তাহলে কতগুলা দল এরকম আমরা গঠন করতে পারি। তাহলে এটা একটু করার চেষ্টা করো, কি হবে। 8C4, কেন 8C4 কেন 8C3 না?
দুইজন বলছি যে, দেখো দুইজনকে তুমি যদি সর্বদা রাখো, তোমার দলের মধ্যে 5 জনের দল, দুইজন তো আছেই, ওদেরকে তো সিলেক্ট করতে হচ্ছে, তাহলে ওরা বাদ। তাহলে 10 জন থেকে দুইজন বাদ, তাহলে 8 জন। তাহলে 8 জন থেকে তোমাকে আর কয়জন মেম্বার নিতে হবে বলো তো? 2 জন মেম্বার তো অলরেডি আছে, মানে 3 জন মেম্বারকে নিতে হবে না? তাহলে কত হবে? সি থ্রি, সরি, সি থ্রি। বুঝতে পারছি। ঠিক আছে, বুঝছো, ভালো কথা। এবার তাহলে এটা করো। তাহলে পুরুষ আছে 5 জন, আর মহিলা আছে 6 জন। তোমাকে বলছে যে আমাকে দল গঠন করতে হবে, 5 জনের একটা কমিটি নিতে হবে, 5 জনের কমিটি গঠন করতে হবে। তো হবে যেখানে যেখানে 2 জন নির্দিষ্ট মহিলা, নির্দিষ্ট বলতেছে ওই 2 জন মহিলাই, 5 6 জন মহিলা আছে, 2 জন নির্দিষ্ট করবে, 2 জন নির্দিষ্ট মহিলা সবসময় থাকবে। এটা বলে দিছে। এটা করো তো, কি হবে? তাহলে এখানে যেটা হচ্ছে, 2 জনকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, 9C3। বাকিদের কি আসে? স্বর্গ কত আসে তোমার? করতেছো কি না? 5C3, 5C, 5C3। রাইসা, কত নাকি তোমার মাথায় ঢুকতেছে না যে কিভাবে কি হবে? কত? 3C4, রে বাবা, তো এটা উল্টায় করে দিবি। আচ্ছা, প্রথম হচ্ছে এটা তো হবেই না, তাই না? কারণ দেখো, তুমি 3C4 এর সূত্র কাজে লাগাও, 3 ফ্যাক্টরিয়াল, 3 - 4 ফ্যাক্টরিয়াল, তাই না? এটা আসবে। আর 4 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল ভালো কথা, 4 ফ্যাক্টরিয়াল লিখলাম ভালো কথা, এখানে -1 ফ্যাক্টরিয়াল চলে আসতেছে। তো এটা তো বলে দিছি -ফ্যাক্টরিয়াল হবে না, তার মানে অবশ্যই এটা হচ্ছে না। ওকে, তাহলে কি হবে তাহলে? অ্যান্সারটা হচ্ছে এটা, যে 5 জন পুরুষ ছিল, 6 জন মহিলা ছিল, তোমাকে বলছে 5 জনের কমিটি গঠন করতে হবে। এখন 5 জনের কমিটিতে পুরুষ মহিলা আমি যে কাউকে নিতে পারি। আমাকে নির্দিষ্ট করে বলে দেয়নি যে এতজন পুরুষ নিতে হবে, এতজন মহিলা। ধরে নাও আর কি, এই জিনিস লাস্ট, যে কাউকে নিতে পারতাম আমি। তখন আমার অ্যান্সারটা কিরকম হতো? আচ্ছা, 5 জন পুরুষ আর মহিলা টোটাল কয়জন আছে? বের করবো হচ্ছে, এটা টোটাল আছে 11 জন। 5 জনের কমিটি গঠন করতে হবে, 11C5। এটা আমার অ্যান্সার। এটা আগে হইতো, কিন্তু এখন একটু শর্ত তো দিয়ে দিছে, বলছে যে নির্দিষ্ট 2 জন মহিলা থাকবেই। তাহলে নির্দিষ্ট 2 জন মহিলা থাকে, তাহলে 5 জনের কমিটিতে তো 2 জন অলরেডি আছে, টোটাল ছিল আমার 11 জন, এখন আছে আমার কয়জন? 9 জন। 9 জন থেকে এবার আমাকে 2 জন তো অলরেডি আমার কমিটিতে আছে, 8 জনের কমিটিতে 2 জন মেম্বার নিয়ে রাখছে, 3 জন মেম্বার খালি এখানে নিতে হবে। কয়জন থেকে? 9 জন থেকে। তাহলে এটা কি হবে? 9C3, সরি, হ্যাঁ 9C3। বুঝতে পারছো রাইসা?
ঠিক আছে, আমাদের কিন্তু আজকে আরো অঙ্ক করতে হবে। এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করবো। আমার কাছে আরেকটা যদি উদাহরণ দেওয়া যেত তাহলে ভালো হতো। যাই হোক, এটাই এরপরে না, এটা নতুন টাইপ। সর্বদা থাকলে কি করবো তাহলে? কারণ সর্বদা বলতে সবসময় যাদেরকে রাখতে নির্দিষ্ট করে দিচ্ছে, জাস্ট কি করবো, টোটালটা থেকে ওদেরকে বাদ দিবা এবং মেম্বার্স মানে যতজন কমিটি ওখান থেকে ওদেরকে বাদ দিবা। তো তুমি এটা করো, মানে সূত্র হিসেবে যদি মনে রাখো, কিন্তু সূত্র হিসেবে মনে রাখা উচিত না, তুমি এটা যে জিনিসটা বুঝে দাও, বুঝে অঙ্ক করলে জিনিসটা আরো ভালো হয় আর কি। তাহলে এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সূত্র, মূলত এটাই সূত্র। আর পুরোটাই দিয়ে দিই আমি তোমাদের। তাই, এইটাই লিখছে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমবায়ের সংখ্যা হবে কি বলছে, এটা যেখানে p সংখ্যক নির্দিষ্ট জিনিস সবসময় থাকবে। তাহলে যারা নির্দিষ্ট তার সমাবেশে নাই তাদেরকে সিলেক্ট করবো না, তাহলে r থেকে p বাদ। আর r থেকে যেহেতু r থেকেও p বাদ, তো যে যে অঙ্ক দুইটা করলাম, তিনটা অঙ্ক করলাম, ওগুলোর মতোই বলছে আর কি। তো এটা একটা type অঙ্ক আছে। ঠিক আছে, এবার এটাতে আমরা করবো এবার। কি বলতেছে যে পুরুষ আর মহিলা 5 জন, সরি, পুরুষ 5 জন আর মহিলা 4 জন, 3 জনের কমিটি গঠন করতে হবে যাতে একজন মহিলা মানে এটা আমাদের। তাহলে এবার আমি তোমাকে বলে দিই যে একজন মহিলা নির্দিষ্ট বলে দিই, জাস্ট তোমাকে বলছি যে একজন মহিলা থাকে। ঠিক আছে, মানে তোমাকে 3 জনের যে কমিটিটা বানাবা সেখানে একজন মহিলাকে রাখতে হবে। কাকে রাখবো এটা বলি, 4 জন মহিলা আছে, কাকে রাখবো এটা বলিনি। যেমন এর আগের অঙ্কটাতে কি ছিল, ধরুন এর আগে এইটা অঙ্ক যদি আমি বলতাম যে 3 জনের কমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট মহিলা থাকে, তাইলে কিন্তু অঙ্কটা ডিফারেন্ট হয়ে গেল। নির্দিষ্ট মহিলা যখন থাকবে তখন ওকে আমার আগে বাছাই করতে হবে, তখন এর আগের মতো হয়ে যাচ্ছে যে ওকে যদি না রাখি, একজন নির্দিষ্ট মহিলা থাকে, তাহলে ও তো আমার বিন্যাস ওকে করতে হচ্ছে না, তাহলে আমার 3 জনের কমিটির মধ্যে এখন বাছাই করতে হবে জাস্ট 2 জনকে। কতজন থেকে বাছাই করতে হবে, যে বাকি সেটা কত, 5 আর 4 যোগ করলে হয় 9, 2 জনকে তো নিয়ে নিচ্ছি, তাহলে 8 জন। 8 জন থেকে 2 জন বাছাই করতে হবে, XC2। সেইটা হওয়ার কথা ছিল। এখন আমি তো এখানে ওটা বলিনি, আমি বলছি একজন মহিলা থাকবে, কে থাকবে এটা বলা হয়। তাহলে এটা কিন্তু একটু আলাদা ভাবে চিন্তা করতে হবে এটা। তাহলে কিভাবে করা যায়, 3 জনের কমিটির মধ্যে একজন মহিলা থাকবে, তার মানে কি বোঝাচ্ছে, আমরা যদি কমিটিটার দিক তাকাই তাহলে কমিটিটাতে আসলে যেটা হবে যে একজন মহিলা থাকবে এবং, হ্যাঁ, সরি, একজন মহিলা এবং 2 জন পুরুষ থাকবে, তাইলে sorry। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা টাইপ হবে। তো এইটা জিনিস একটু সূক্ষ্ম ভাবে খেয়াল রাখবা কি বলতেছে, যাতে একজন মহিলা থাকে, 2 জন মহিলা থাকে মানে 2 জন পুরুষ থাকে। আচ্ছা, এখন তাহলে এটা কিভাবে করবো, একজন মহিলা এবং 2 জন পুরুষ আছে, তাহলে এটা কিভাবে করা যায়? তাহলে আমরা কি করি যে এই একজন যে মহিলা, সেটা কোথা থেকে নিতে হবে, এই 4 জন মহিলা থেকে। আর এই যে 2 জন পুরুষ, এটা কোথা থেকে নিতে হবে, 5 জন পুরুষ থেকে, তাই না? যে তোমাকে যখন আমি বলবো যে এইভাবে তুমি দল বানাও, তাহলে তুমি কি করবা, তুমি 4 জন মহিলা থেকে একজন মহিলা নেবে, 5 জন পুরুষ থেকে 2 জন পুরুষ নেবে, এরকম ভাবে তো তুমি দলটা বানাবো বা কমিটিটা বানাবো। তাহলে তোমাকে আসলে এটা স্টেপে ভাগ করে নিতে হচ্ছে, স্টেপ ওয়াইজ হয়ে গেছে এই সিলেকশনটা, স্টেপ ওয়াইজ হয়ে গেছে। যেরকম বিন্যাসটা আমাদের স্টেপ ওয়াইজ হয়ে যেত, মনে ছিল কিনা তোমাদের, যে প্রথমে দুইটা মানে ওই যে নির্দিষ্ট যারা ওদেরকে ফিল করতাম, তারপর বাকিদেরকে ফিল করতাম, এটাও ঠিক অনেকটা ওরকম স্টেপ ওয়াইজ করতে হবে। তাহলে একজন মহিলা নিতে হবে 4 জন মহিলা থেকে, কতভাবে তুমি এটা সিলেক্ট করতে পারো, 4C1। 2 জন পুরুষ নিতে হবে 5 জন পুরুষ থেকে, তাহলে এটা কতভাবে করতে পারো, 5C2। এখন এখানে কি করতে হবে, গুণ। এটাই আর কি, এটাই হচ্ছে টাইপ থ্রি, তো এই জন্য দিছি যে টাইপের গুণ করতে হবে, কারণ স্টেপ ওয়াইজ তো পুরাটা মিলে একটা কাজ। তো 4C1 × 5C2 এবং যে আছে এটা, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার আসবে। বুঝতে পারছি, বুঝতে পারছো?
আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। না বুঝলে অবশ্যই বলবা কিন্তু, তাহলে তোমারই লস। ছেলে আর মেয়ে আছে ধরে নাও। এবার এখানে 10 জন ছেলে আছে, আর মেয়ে আছে হচ্ছে 5। এরকম দেওয়া আছে। বলতেছে 6 জনের দল গঠন করতে হবে, এখানে 4 জন ছেলে থাকে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা এটা অঙ্ক আগে তুমি সলভ করো। মানে এটা সলভ করে আমাকে উত্তরটা বলো, এরপরে আমি যেটা বলতে চাচ্ছি তো বলবো। আগেরটার মতোই তোমাকে এখানে স্টেপ করে নিতে হবে। 6 জনের দলটা, 4 জন ছেলে থাকবে, বাকি 2 জন কি হবে তাহলে? মেয়ে। তারপর করো, কি করা যায়, কি হবে। সলভ করে বলো উত্তর কি হবে, জলদি বলো। 10, হ্যাঁ, ইন্টু 5c, হ্যাঁ, কারেক্ট, এটাই অ্যান্সার। আচ্ছা, বুঝতে পারছো তো 10c4 ইন্টু 5c2 আসলো যে? কারণ 4 জন ছেলে নিব, আর কি, যোগ যোগ তো না, এবং এবং আমি নিব কি, 2 জন মেয়ে। কারণ বলছে যে 4 জন ছেলে থাকবে, তার মানে বাকি 2 জন মেয়ে হবে। মানে তাহলে এখন 4 জন ছেলে কোথা থেকে নিতে হবে? 10 জন ছেলে থেকে 10c4। 2 জন মেয়ে নিতে হবে, 5 জন মেয়ে থেকে 5c2, এই দুটার গুণ হবে। হ্যাঁ, ঠিক আছে। ইন্ডিকেট করে বলা যায়, এখন ওইটাই তো বলছি। এখন ধরে নাও 4 জন ছেলে, আমি তখন যদি এভাবে বলে যে অন্তত 4 জন ছেলে থাকবে, অত্যন্ত অন্তত যখন 4 জন ছেলে থাকবে, এই কথাটা বলা থাকে। অন্তত 4 জন ছেলে, অন্তত 4 জন ছেলে মানে কি? যে অ্যাটলিস্ট 4 জন ছেলে থাকবে। তারপর এখন 5 জন হইতে পারে ছেলে, 6 জনও হতে পারে। এই অপশন গুলো তোমাকে তখন ওরা দিয়ে দিছে। এখন যদি অন্তত 4 জন ছেলে বলে, তাহলে 4 জন ছেলে আর তার মানে 2 জন মেয়ে। এখন যখন অন্তত বলে দিচ্ছে, তার মানে 5 জনও ছেলে হতে পারে, 2 জন মেয়ে। 6 জনই ছেলে হলো, আর কোনো মেয়ে নেই, এরকম বলা হতো। এখন তোমার কাছে কেস হয়ে গেছে, এটা কেস 1, এটা কেস 2, এটা কেস 3। তো এটাই বলতে চাচ্ছিলাম যে 2 জন যে মেয়ে আমি বলতেছি, এটাতে আমাকে তো বলে দেয়নি যে 2 জন মেয়ে, এটা তো আমি ধরে নিচ্ছি। তো অন্তত কথাটা লেখা থাকবে, ওটা যখনই লেখা থাকবে, তখনই তোমাকে এইভাবে কেস করে নিতে হবে যে অন্তত 4 জন আছে, মানে তারপর 5 জন হতে পারে, 6 জন হতে পারে, এটা এটা আর কি। তো এখন ওইটাই করবো, এরপরের টাইপটা ওটাই। ওটা কি রাখছি এখানে? ওটা তো নাই, তো রাখা উচিত। ও, এটা এখানে আছে। হুম, আচ্ছা তাহলে এটাই করি আগে। এটা করার আগে এটা টাইপ 4 নাকি? তাহলে একটা দেখো, টাইপ 4। ঠিক আছে, এবার আমরা তাহলে ওই কেসটা, পুরুষ আছে ধরে নাও 10 জন, এবং মহিলা আছে কয়জন? ধরে নাও 8 জন। এবার তোমাকে বলছি 5 জনের কমিটি গঠন করো। গঠন করো যেখানে অন্তত 3 জন, কি দেওয়া যায়, 3 জন পুরুষ থাকে। পুরুষ থাকে, ঠিক আছে। তার মানে কি,
যে অন্তত তিনজন, ধরে নাও অন্তত কথা নাই, তাহলে তুমি কি বুঝছো? তিনজন পুরুষ থাকা মানে কি? এই যে তিনজন পুরুষ, তিনজন পুরুষ আর কি নিবা? এবং নিবা হচ্ছে 5 জনের, না তাহলে 2 জন মহিলা নিবা, এরকমটাই কথা। এখন বলে দিচ্ছে অন্তত, অন্তত 3 জন পুরুষ। তাহলে অন্তত যদি 3 জন পুরুষ হয়, তাহলে আমি আরো অ্যাটলিস্ট 3 জন, তাহলে আমি আরো বেশি নিতে পারবো। 5 জনের কমিটিতে আরো বেশি পুরুষ নিতে পারে আমার যদি ইচ্ছা হয়। তাহলে 4 জন, 4 জনও নিতে পারি, 5 জনও নিতে পারি। তাহলে ওগুলা নিলে কি হবে? ওগুলা কেসগুলো তাহলে আমাকে চিন্তা করতে হবে যে ওরকম করে যদি আমি করি তাহলে কি কি হতে পারে। তাহলে ওরকম করে নিলে কি হবে? ওরকম করে নিলে যেটা হবে, 3টা কেস চলে আসবে। আমি ধরুন 4 জন নিলাম, তাহলে এখানে 1 জন মহিলা নিতে হবে। আমি ধরুন 5 জনের পুরুষ নিলাম, তাহলে এখানে 0 জন মহিলা নিতে হবে। এই 3টা কেস তো হবে তাহলে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? প্রথমটার ক্ষেত্রে আমি 3 জন পুরুষ এবং 2 জন মহিলা নিতে হবে। 3 জন পুরুষ। আচ্ছা, এইটা যে 3টা হলো, এটা কি বুঝছো তুমি? স্বর্গ কি বুঝছো? রাইসা বুঝছো? হ্যাঁ, কি বুঝছো কি না? বুঝা গেছে বোধহয়। হ্যাঁ বললো নাকি? আচ্ছা, ঠিক আছে, 3 জন পুরুষ এবং 2 জন মহিলা যদি থাকে। হ্যাঁ, কেউ কিছু বললা? সর্ব কিছু বলতেছো নাকি? আমি তোমার কথা বুঝতে পারছি। ও রাইসা, আচ্ছা, ঠিক আছে। তাহলে নেটের সমস্যা হবে। তুমি কি তাহলে বুঝোনি না? তাহলে আরেকবার আমি বুঝাই শুনছি। কি বলছে না? বলছে যে 5 জনের কমিটি গঠন করবো। এখন তো কথাগুলো শুনতে পাচ্ছ ভালো করে, তাই তো? নাকি বোঝা যাচ্ছে না? হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা অঙ্ক করি, এটা অঙ্ক করে, এটা অঙ্ক একটা এইভাবে বুঝো। বলছে যে 5 জনের কমিটি গঠন করো যেখানে অন্তত 3 জন পুরুষ থাকবে। তাহলে তোমাকে 5 জনের কমিটি থেকে অ্যাটলিস্ট 3 জন পুরুষ তো নিতেই হবে, অন্তত 3 জন। তার মানে কি তুমি আরো বেশি নিতে পারো পুরুষ, মানে ধরনের 5 জন নিবা, তার চেয়ে আরো বেশি নিতে পারো। 3 জন পুরুষ আরো আরো বেশি নিতে পারো, 4 জন, 5 জন। তাহলে এখানে আর একটা কেস হয়ে গেল না? যদি তোমাকে শুধু আমি 3 জন পুরুষ নিতে বলতাম, তাহলে তো তুমি ওই যে প্রথমটা লিখে দিতা 3 জন পুরুষ এবং 2 জন মহিলা নিবে। এখন তো তোমাকে বলছে অন্তত 3 জন, তার মানে আরো বেশি নেওয়ার সুযোগ আছে তোমার কাছে। তুমি ইচ্ছা করে 4 জন পুরুষ নিলা, 5 জন পুরুষ নিলা, তাই না? এইটা, তাহলে এই কয়টা কেস হবে? তাহলে 3টা কেসই হবে, কারণ 5 জন পুরুষ নেওয়ার পর তোমার কমিটি তো বানাইছে 5 জন। তুমি তো এখানে 6 জন পুরুষ নিতে পারবে না, যদিও তোমার কাছে 10 জন আছে। তাহলে তুমি সর্বোচ্চ নিতে পারবে 5 জন, সর্বনিম্ন নিতে পারবে 3 জন। সেই হিসাবে মহিলা আসবে। এই 3টা কেস হলো। তখন 3টা কেস আলাদা আলাদা ভাবে করতে হবে এখন। তাহলে 3 জন পুরুষ যদি হয়, তাহলে সেটা কত ভাবে করতে পারি? 10 জন থেকে 10c3 ইন্টু 8 জন মহিলা 8c2। আর এটা কি হবে? 10c4। 10 জন পুরুষ থেকে এটা আলাদা কেস আছে, তাই না? এটা একদমই আলাদা, উপরটার সাথে এটা মিল নেই। 10c4 ইন্টু কি হবে? 8c1। এটা কি হবে? 10c5। এটা কি হবে? এটা হবে 8c0। 8c0 মানে ওটা ইয়ে আসবে, 1 আসবে। তাহলে আলটিমেটলি এখন কি করতে হবে বলো? এগুলো 3টা কেজি যোগ করে দিতে হবে। সবগুলো যোগ করে দেওয়া লাগবে। কারণ 3টাই তো হইতে পারে, কেউ একজন এইভাবে করলো, কেউ একজন এভাবে করলো, কেউ একজন এভাবে করলো। 5 জন পুরুষ নিয়ে কেউ করলো, কেউ 4 জন নিয়ে করলো, কেউ 3 জন নিয়ে করলো, তাহলে এটা 3টা যোগ হবে। যোগ হলে এটা যোগ করে দিবা আর কি। ঠিক আছে, বুঝতে পারছি কি? যোগ হবে। স্বর্গ বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আহ, এখানে মতো আমি একটা অঙ্ক রাখছি।
এই অঙ্ক একটু করার চেষ্টা করো। আচ্ছা, এটা কি ওটা? আচ্ছা, দাঁড়াও, এটা বোধহয় এর মধ্যে পড়তেছে না, একটু বেশি আমি ওটা দেখে বলি। এরকম একটা অঙ্ক তো দিছিলাম আমি, একটু উলট পালট হয়ে গেছে আজকে। উম, এটাই ধরে নাও, এটাই আছে। ঠিক আছে, করো। স্বর্গ বলো। কয়টা কেস পাইছো এটা বলো খালি। কয়টা কেস পাইছো? তিনটা কেস পাইছো কেন? তিনটা কেস কেন? খেয়াল করো, অন্তত একজন বলছে মহিলা, তিনটা কেন হবে? 5 জনের কমিটি। হ্যাঁ, একজন হলে অন্তত একজন বলছে, তাহলে 4টা কেস পাওয়া যায়। এই যে এক- 4টা যদি তুমি কেস বুঝতে পারো যে 4টা কেস হবে, তাহলে তো অঙ্ক হয়ে গেছে। এরপরেরটা তো আমাকে করে দেওয়া দরকার নেই, বা বলারও দরকার নেই। বুঝতে পারছো বাকিটা পারবে। 4টা কেস হবে, 4টা কেস হবে। না, একটা দিয়ে দিই। হ্যাঁ, এরকম। তাহলে যেটা হচ্ছে যে তুমি এপাশে মহিলা নিবা, এপাশে নিবা পুরুষ। দল নিবা আর কি, দল মানে কমিটি নিবা, 5 জনের কমিটি হতে পারে, টোটাল 5। একজন, অন্তত একজন নিলা। তারপর এখানে পুরুষ থেকে নিতে হবে 4 জন। পুরুষ কিন্তু তোমার এখানে কয়জন? পুরুষ কিন্তু 6 জন, বলছে না 4 জন ভদ্র মহিলা সহ 10 জন। তার মানে কি 4 জন ভদ্র মহিলা আছে, পুরুষ বাকি 6 জন। এ, মহিলা টোটাল তোমার 4, পুরুষ টোটাল তোমার 6। তাহলে একজন নিলাম মহিলা, আর 4 জন পুরুষ নিলাম। অন্তত এটা হয়ে গেল। তারপর 2 জন নিতে পারো, 3 জনও মহিলা নিতে পারো, 4 জন নিতে পারো। ঠিক আছে, অন্তত একজন বলছে না, অন্তত পক্ষে একজন। তাহলে তুমি এখানে 5 জন নিলে আবার হবে না। উম, বা 5 জন নিলে তো হবে না, তখন আর ইয়া কি বলছে, একটু দেখো, একটু দেখো। প্রত্যেক মিলে অন্তত একজন মহিলা রাখতে হবে। একজন মহিলা রাখলাম, তাহলে এটা হলো 3, এটা হলো 2, এটা হলো 1। আচ্ছা, আরেকটা তো অপশন হতে পারতো যে আমি 5 জন মহিলা নিচ্ছি আর এখানে 0 জন কোনো ইয়াই রাখিনি, কোনো পুরুষই রাখিনি। এটাও তো হতে পারে। মহিলা আছে 4 জন আছে। আচ্ছা আচ্ছা, তাও পারে। ঠিক বলছো। মহিলা এখানে 5 জন থাকলে কিন্তু প্রশ্ন তখন হয়তো আলাদা হতো। ঠিক আছে, হইলো, তাহলে তো হয়ে গেছে। তাহলে এখানে সমাবেশ। তাহলে এইটা তো লিখতে পারছো বোধহয়। এই যে 4C1 ইন্টু কি হবে 6, 6 জন পুরুষ থেকে 4 জন নিবে, 6 হবে, 6C4। ঠিক আছে না? তাহলে তো এটা হয়ে যাচ্ছে, সমস্যা লিখে দিই। 3C2 হচ্ছে 4C2, 4C3, 4 জন থেকে নিতে হবে। 4C4 এখন নিতে হবে 6 জন থেকে, 6C3, 6C। তাহলে এরপর কি করতে হবে? এই সবগুলো এখানে যোগ করে দিতে হবে, টোটাল বের করতে হবে। টোটাল এটাই হবে তোমার। বুঝতে পারছো? আয়সা
এই ম্যাথটা আরেকভাবে করা যায়। আমরা ওভাবে করতে পারি। আমরা আরেকভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে মোট বিন্যাস, আমরা মোট সমাবেশ বের করব। তারপর সেখান থেকে কতগুলোতে পুরুষ আছে ওইটা বের করব, তারপর বিয়োগ দিয়ে দেবো। ওভাবে করতে পারি। তো ওইভাবে করবো আমরা। আর উম করে দেখো মিলে কিনা উত্তরটা। মিললে তো হতে পারে। মনে হচ্ছে হবে। আমি তো ওভাবে চিন্তা করিনি। এগুলো হতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমি এখান থেকে রাখতেছি, যদিও আমার এখানে আরো কমিটির অনেকগুলো অঙ্ক আছে। এই যে দেখো, অনেকগুলো অঙ্ক আছে। আগেও অনেকগুলো অঙ্ক আছে, এতগুলো আমি হয়তো আজকে শেষ করাতে পারবো না, তোমাদের কাছে অনেকটা বেশি চাপ হয়ে যেতে পারে। তো আজকে যতগুলো করছি অতগুলাই। আর আমার এখানে হম, যেগুলো অঙ্ক আমি করি নাই ওগুলো তুমি চাইলে ট্রাই করতে পারো, তোমার যদি সময় থাকে। ঠিক আছে, আর আমি করে দিব এগুলো সব আজকে এখান থেকে। আর হচ্ছে তোমাদেরকে এসি অমিতের বইয়ের পারমিটেশনের যে অঙ্কগুলো আছে এগুলো আমি করতে বলছিলাম, এবং করে সমস্যাগুলো দিতে বলছিলাম, তোমরা কি করছো?